ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা শুরু করে দেই। যারা জয়েন করেছেন, আমাদের এই কোর্স যেহেতু একেবারে বেসিক কোর্স, সেক্ষেত্রে আমরা যারা একেবারেই নিউ এই ফিল্ডে, তাদের জন্য আসলে কোনো প্রবলেম হবে না যে আমরা একেবারে বেসিক থেকেই দেখবো এখানে। নর্মালি আমাদের প্রথম যে টার্মটা দেওয়া আছে ওয়েব প্রোগ্রামিং, তাই তো? দুইটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, ওয়েব একটা টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রামিং একটা টার্ম। এখন ওয়েব বলতে কি বোঝাই আসলে? ওয়েব বলতে আমরা বোঝাই আসলে যে আমরা ওয়েবের সাথে ইন্টারনেটের সাথে রিলেটেড, তাই না? ওয়েব বা ইন্টারনেট এই ধরনের টার্ম হয়তো আমরা ইউজ করি। তো ওয়েব ব্যাপারটা হচ্ছে যে যেই জিনিসটাকে আমরা, এমন একটা জিনিস আমরা তৈরি করবো, এমন একটা সফটওয়্যার তৈরি করবো যেই সফটওয়্যারটা রান করতে গেলে ইন্টারনেট ইউজ করতে হবে। তাহলে ইন্টারনেট ইউজ করে যে অ্যাপ্লিকেশন গুলো বা যে সফটওয়্যার গুলো রান করবে, এগুলোকে আমরা আসলে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বলে থাকি। মানে ইন্টারনেট ছাড়া এগুলো আসলে রান করবে না। তাহলে আমরা কম্পিউটার আসলে দুই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারনেট দরকার নাই, যে আমরা শুধুমাত্র আমাদের পিসি বা ডিভাইস থাকলেই শুধু রান করা যায়। আর একটা ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলো রান করতে গেলে আমাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। উইদাউট ইন্টারনেট কানেকশন আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোকে রান করতে পারবো না। তাহলে ওয়েব প্রোগ্রামিং এ যেই টপিক গুলো আমরা দেখবো বা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে এখানে আসলে ইন্টারনেট ছাড়া আমরা আসলে অ্যাকচুয়ালি এটার রান করা বা এক্সিকিউশন করা, এই ব্যাপারগুলো ইন্টারনেট ছাড়া পসিবল হবে না। তাহলে ওয়েব বলতে হচ্ছে ইন্টারনেট ইউজ করে আমরা কোন একটা সফটওয়্যার বা কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটা ইন্টারনেটের থ্রুতে আমরা রান করব বা ইন্টারনেট থ্রুতে আমরা ইউজারকে দেখাবো। আর প্রোগ্রামিং যে কনসেপ্টটা আছে, প্রোগ্রামিং মানেই হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশন দেওয়া। তাহলে আমরা জানি যে হিউম্যান টু হিউম্যান যখন আমরা কথা বলি, তখন আমরা একজন হিউম্যান কি করি? কিছু ইনস্ট্রাকশন দেই কোনো একটা কাজ করার জন্য, যে সে কি করবে, কিভাবে করবে, এগুলো স্টেপ ওয়াইজ বলে দেই then। যে আমি কাউকে দিয়ে যদি কোনো কাজ করাইতে চাই, সেক্ষেত্রে সে কিভাবে কাজটা করবে তাকে আমরা গাইডলাইন দিই, যে তুমি এইভাবে কাজটা করো, মানে স্টেপ বলে দেই। তাহলে একইভাবে কম্পিউটার যদি একটা মেশিন, ওকেও কি করতে হয় আমাকে এরকম স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলো বলে দিতে হয়, যে তাকে দিয়ে আমরা কি করাইতে চাই বা সে কি করবে। এখন প্রবলেমটা হচ্ছে কম্পিউটারের ভাষা এবং আমার ভাষা তো আসলে সেম না। আমরা হয়তো আমাদের হিউম্যানের ক্ষেত্রে হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাংলা, ইংলিশ বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি। এগুলো দিয়ে আমরা আসলে কমিউনিকেট করি ডিফারেন্ট পার্সনের সাথে। এখন একটু খেয়াল করি যে আমি যেহেতু বাংলায় কথা বলতেছি, এখন আপনারা যদি এমন কেউ থাকেন যারা আসলে বাংলা বোঝেন না, তাহলে কিন্তু কমিউনিকেশনে প্রবলেম হয়ে যাবে। তাহলে কমিউনিকেশন করার জন্য আসলে ল্যাঙ্গুয়েজটা সেম হওয়া ইম্পর্টেন্ট। যে আমি যে ভাষায় কথা বলতেছি, যার সাথে কথা বলবো তাকে ওই ভাষাটা বুঝতে হবে, আদারওয়াইজ সে তো আসলে এখান থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আমরা যখন কম্পিউটারের সাথে কথা বলি, আমরা তো আসলে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ দিয়ে আমরা কম্পিউটার ইনস্ট্রাকশন দেই। এখন কম্পিউটারের যেই ভাষা বা কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে ইংলিশ, যে কম্পিউটার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে? না স্যার। স্যার, বোঝে না। তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা কি তাহলে? বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তাহলে বেসিকলি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যালকে রিকগনাইজ করতে পারে। আমরা জানি যে কম্পিউটারটা ইলেকট্রনিক ডিভাইস, যে শুধুমাত্র কি করতে পারে, ইলেকট্রিক সিগন্যালকে রিকগনাইজ করে। কিরকম? ধরেন আমি কম্পিউটারকে যখন কমান্ড দেই কোনো, আমরা নর্মালি খুব সিম্পল চিন্তা করি যে আমরা বাসায় যে লাইট ইউজ করি, অথবা ফ্যান ইউজ করি, ফ্যান বা লাইটে একটা সুইচ থাকে, তাই না? এই সুইচে আমরা দেখি যে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে অন করার অপশন আছে, যে আমরা অন করতে পারি সুইচটাকে। অন করলে কি হয়, আমার যদি ইলেকট্রিসিটি থাকে সেক্ষেত্রে আমার ওই তারের ভিতর থেকে সিগন্যালটা পাস হয় এবং আমার ডিভাইসটা রান করে বা লাইটটা জ্বলে ওঠে, তাই না? আবার যখন অফ করে দেই তখন সিগন্যালটা কাট অফ হয়ে যায়, ফলে আমাদের লাইটটা অফ হয়ে যায়। তার মানে হচ্ছে আমি যখন সুইচ অন করতেছি তখন আমার লাইট অন হচ্ছে, যখন সুইচ অফ করতেছি তখন লাইটটা অফ হচ্ছে। তার মানে ওই যে লাইট, সে আসলে কি রিকগনাইজ করতেছে, যে এটার ভিতর থেকে সিগন্যাল আসতেছে কি না আসতেছে। তাহলে একইভাবে কম্পিউটার যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, ও শুধুমাত্র কি বুঝতে বুঝতে পারে, যে সিগন্যাল কি যাচ্ছে নাকি যাচ্ছে না। তাহলে এই সিগন্যাল যাচ্ছে বা যাচ্ছে না, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি জিরো এবং ওয়ান। জিরো দিয়ে আমরা মিন করি যে সিগন্যাল যাচ্ছে না, দ্যাট ইজ অ্যাবসেন্ট অফ সিগন্যাল। আর ওয়ান দিয়ে মিন করি হচ্ছে সিগন্যাল পাস হচ্ছে বা যাচ্ছে। তাহলে যখন আমরা ওয়ান পাস করবো তার মানে সিগন্যাল সে পাবে কোনো একটা, যখন জিরো পাস করবো তখন সিগন্যাল পাবে না। তাহলে এই জিরো ওয়ান এই দুইটাই হচ্ছে আসলে কম্পিউটার বা মেশিনের ল্যাঙ্গুয়েজ। আমরা যত মেশিন ইউজ করি পৃথিবীতে, মেশিনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো ওয়ান।
এই 01 কে আমরা বলতেছি বাইনারি ল্যাঙ্গুয়েজ। আমরা বাইনারি নামে একটা টার্ম ইউজ করি এখানে, যে যেই ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে 0 আর একটা 1, এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা বাইনারি বলি। বাইনারি বলার কারণ হচ্ছে যেহেতু দুইটা ডিজিট আছে, বাইনারি মানেই হচ্ছে টু বেস নাম্বার সিস্টেম, মানে যেখানে দুইটা জিনিস থাকে, একটা 0 অথবা একটা 1। আর ইউনারি বলতে আমরা বোঝাই যেখানে শুধুমাত্র একটা ডিজিট থাকে, একের বেশি কিছু থাকে না। তাহলে ইউনারি মানে হচ্ছে একটা ডিজিট দিয়ে আমরা কাজ করব, বাইনারি মানে দুইটা ডিজিট থাকে। একইভাবে টার্নারি হতে পারে। আমাদের যে নাম্বার সিস্টেম অ্যাজ এ হিউম্যান আমরা যেটা ইউজ করি, এটাকে আমরা বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে আমরা 10টা ডিজিট ইউজ করি কোনো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। যখন আমরা ম্যাথ করি তখন আসলে আমাদের সংখ্যা কয়টা, 10টা না, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 এগুলো দিয়েই কিন্তু আমরা আসলে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি না। তাহলে আমাকে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য শুধুমাত্র ইউজ করতে হয় 0 1। আর আমাদের যখন আমরা ইউজ করি হিউম্যানরা, তখন আমরা নাম্বার রেসপেক্ট ইউজ করি 0 to 9। তাহলে আপনাকে যদি আমি 5,07,350 লিখতে বলি, আপনি কিন্তু 0 থেকে 9 যে ডিজিট গুলো আছে এগুলো ইউজ করে এটা লিখতে পারবেন। তাহলে আমি যত বড় সংখ্যাই আপনাকে বলবো না কেন, আপনি 0 থেকে 9 এই ডিজিট গুলো ইউজ করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। একইভাবে কম্পিউটারকে আমরা যা কিছুই লিখি বা যা ইনফরমেশনই দেই না কেন, সে ওটাকে 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে হচ্ছে সমস্ত কিছু কম্পিউটারে যেটা আমরা দেই, আলটিমেটলি সে ওটা 0 1 দিয়ে রিকগনাইজ করে। তাহলে কম্পিউটারে যে হার্ড ডিস্ক অথবা যে মেমোরি, এখানে শুধুমাত্র 0 1 থাকে, আর কিছুই থাকে না। তাহলে আমরা যে ইনফরমেশনই কম্পিউটারকে দিচ্ছি না কেন, একটা মানে সার্টেন টাইম পরে সেটাকে 0 1-এ কনভার্ট করে, এবং এই 0 1-এর মাধ্যমেই সে প্রসেস করে এবং আমাকে আউটপুটটা শো করে। তাহলে আমরা যখন কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিব, সেক্ষেত্রে আমাকে ওই ইনস্ট্রাকশনটা কম্পিউটারের ভাষায় দিতে হয়। মেইন কথা হচ্ছে এটা, যে আমরা আমাদের ভাষায় কম্পিউটারকে দিলে সেটাকে বুঝবে না, যেহেতু এটা তার আন্ডারস্ট্যান্ড করার মতো ক্যাপাবিলিটি নাই, সে শুধুমাত্র 0 1 বোঝে। তাহলে এই জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আসলে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসলে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজই। যেমন ইংলিশে আমরা যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনি, যেমন সি এর নাম শুনছেন অনেকে, C++, জাভা, পাইথন, PHP, জাভা স্ক্রিপ্ট, এরকম অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনারা দেখবেন, যারা হয়তো ইউজ করছেন বা করেন নাই, এখানে আমরা কি করি আসলে ইংলিশে কোড লিখি। তাহলে কোড লেখার নিয়ম হচ্ছে ইংলিশে আমরা এখানে কোড লিখি, এবং ওই কোডগুলো যখন আমরা আহ, লেখার পর এটাকে প্রসেস করি, প্রসেস করলে ওটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয় আসলে। তাহলে আমি তো লিখতেছি ইংলিশে কোড, বাট কম্পিউটার তো ইংলিশ বোঝে না। আমরা কিছু আগেই বললাম যে 0 1 সেটা কিছুই বুঝবে না। তাহলে ফার্স্ট অফ অল আমি ইংলিশে কোড লেখার পর এটাকে কি করতে হয়, কম্পাইল করতে হয়। তাহলে কম্পাইল হচ্ছে একটা টার্ম যেখানে আমরা কি করি, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলি। দেন কম্পাইল করার ফলে ওটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়, দেন ওটা মেশিন আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং আন্ডারস্ট্যান্ড করে যা করতে বলছি আমি ওখানে, সে ওটা করে দেয় আমার। এইভাবেই আসলে ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আসলে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই যে তাকে কি করতে হবে। তাহলে আমি যা করাইতে চাই ওই টাইপের প্রোগ্রাম আমরা কম্পিউটারকে দেই। ধরেন আমরা এই যে এখন জুম মিটিং ইউজ করে আমরা কানেক্ট হয়েছি, তাই না? তাহলে জুম যে একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম, এটাও কিন্তু কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে কম্পিউটারকে যে কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাকে আসলে কি করতে হয়, প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রাম করে কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপ করতে হয়, এবং ওই সফটওয়্যার গুলো কম্পিউটার ইউজ করে আমরা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম গুলো সলভ করি। তাহলে কম্পিউটার ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের, যে আমাদের প্রবলেম সলভিং করা, যে আমাদের আমাদের যে রিয়েল লাইফে যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করার জন্য আসলে আমরা কম্পিউটার ইউজ করি, আর কোনো কাজ নাই কম্পিউটার। কম্পিউটার দিয়ে যা করা যায়, হিউম্যানরা ওই কাজগুলো হয়তো একটা সময় কম্পিউটার ছাড়া করতো, বাট যখন কম্পিউটার চলে আসছে বা কম্পিউটার আমরা ইউজ করি, তখন দেখা যাচ্ছে ফাস্ট বা খুব ইফিসিয়েন্ট ওয়েতে এগুলো করা যায়। তাহলে এই কারণেই আমরা আমাদের পার্টিকুলার প্রবলেম গুলোকে কম্পিউটার দিয়ে করি, যাতে খুব দ্রুত ফাস্টলি এগুলো করতে পারি। তাহলে ওয়েব প্রোগ্রামিং হচ্ছে যেই প্রোগ্রামিং গুলো আসলে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ইউজ করা হয়। তাহলে সবগুলো প্রোগ্রাম দিয়ে আমরা আসলে ওয়েব প্রোগ্রামিং এর কাজ করি না, যেমন C বা C++, এগুলো দিয়ে ওয়েব প্রোগ্রামিং এর কাজ করা যায় না। তাহলে এগুলোর কাজ হচ্ছে আমরা নর্মালি ডেস্কটপ বেস যখন সফটওয়্যার তৈরি করি তখন ইউজ করি। ওয়েব বেস প্রোগ্রামিং এর জন্য আমরা হয়তো PHP ল্যাঙ্গুয়েজের নাম শুনছি অনেকে, PHP। আমরা অনেকে জাভা স্ক্রিপ্টের নাম শুনছি, আমরা পাইথনের নাম শুনছি। তাহলে এই জিনিসগুলো বা জাভার নাম শুনছি, এগুলো দিয়ে আমরা ওয়েব প্রোগ্রামিং এর কাজ করি। তাহলে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ওয়েবের জন্য অ্যাপ্লিকেবল, আর কিছু আছে যেগুলো আসলে ডেস্কটপ বেসের জন্য অ্যাপ্লিকেবল, যেখানে আসলে ওয়েবের রিলেটেড না। তাহলে আমরা বেসিক্যালি এই কোর্সে প্রথমেই ওয়েব প্রোগ্রামিং দেখার জন্য
আমাকে প্রথমে যেটা করবো আসলে আমরা একটা ওয়েব বেস সিস্টেম চিন্তা করবো। তাহলে ওয়েব বেস সিস্টেম যখনই চিন্তা করি, ওয়েব বেস সিস্টেম ব্যাপারটা কি আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিজাইন পার্ট আর একটাকে আমরা বলি ডেভেলপমেন্ট পার্ট। ডিজাইন পার্টে যেখানে আমরা আসলে একটা স্ট্রাকচার বা একটা কাঠামো তৈরি করি, দ্যাট ইজ ডিজাইন পার্ট। এবং ডেভেলপমেন্ট পার্টে আমরা কি করি, ওইখানে কিছু ফাংশনালিটি বানাই। ধরেন আমি একটা বিল্ডিং বানাইতে চাই, তাহলে বিল্ডিং বানানোর প্রথম কাজ হচ্ছে কি, আমাকে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে, যে আমি কততলা বিল্ডিং তৈরি করতে চাই সেই অনুসারে আমার একটা ফাউন্ডেশন বানাইতে হবে। তাহলে এই ফাউন্ডেশনটা বানানোর জন্য আমরা আসলে ইউজ করবো ডিজাইন পার্ট, যেখানে আমরা একটা ডিজাইনিং করবো, প্রথমে ডিজাইন করে ওই অনুসারে একটা জাস্ট ফাউন্ডেশন রেডি করবো। দেন আমরা ফাউন্ডেশন অনুসারে অনেকগুলো ফ্লোর করতে চাইলে ছাদ দিব, পাশে দেয়াল দিব, রং টং করবো। তাহলে এই সবগুলো আসলে ডিজাইন পার্টের ভিতরে পড়ে। এখন ডেভেলপমেন্ট পার্ট বা সেকেন্ড পার্টে কি হবে, তাহলে সেকেন্ড পার্টে হবে ফাংশনালিটির কাজগুলো। ধরেন আমাদের এই বাড়ি যখন রেডি হয়ে যাবে, তখন এখানে আমরা ইলেকট্রিক কানেকশন দিব, যাতে সুইচ অন করলে লাইট বা ফ্যান অন হয়, লিফট থাকলে লিফট যাতে কাজ করে। তাহলে এই ফাংশনালিটি কাজগুলো করার জন্য আমাকে কি করতে হবে, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তাহলে বেসিকলি দুইটা পার্টের কথা আমরা বললাম, যদি একটু বলতে চাই আপনাদেরকে। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি স্যার। বোঝা জি যাচ্ছে? স্যার। মানে বুঝতে পারতেছেন? ওর বুঝতে সমস্যা হলে বলেন। জি জি জি, বুঝে যাচ্ছে। আচ্ছা, বলেন। বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা বলতেছিলাম যেটা, যে আমাদের আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা বললাম আপনাদের, যে আমাদের যেই কনসেপ্ট সেটা হচ্ছে আমরা কথা বলতেছি আমরা ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব নিয়ে আমরা কথা বলি। তাহলে এখানে দুইটা মেইন পার্ট নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে ডিজাইন পার্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। তাহলে আমি এটা দেখানোর আগে আমরা যদি একটা ওয়েবসাইট দেখে আসি, তাহলে হয়তো আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। কারণ আমরা অনেকেই ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইটে ভিজিট করি। তাহলে আমি একটা ওয়েবসাইটের ইনফরমেশন লিখতেছি, আমরা যেটা প্রথমে পেলাম এটা দেখেন, যে প্রথম আলোর একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম আলোর যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে বেশ বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা একটা লোগো দেখতে পাচ্ছি একেবারে মানে লেফট সাইডের কোনায়, প্রথম আলো লেখা। এরপরে বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি, কিছু টেক্সট লেখা আছে, এবং ভিতরের দিকে আরো অনেক ধরনের ইমেজ বা টেক্সট, ভিডিও, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বলি। ওয়েব অ্যাপ্লিকেশন বলার পরে এখন দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এটা এটা একটা কাঠামো বা স্ট্রাকচার আছে, যে আসলে কোন পার্টে কি আছে। যেমন উপরের এই যে পার্টটা, উপরের যে টপ যে পার্টটা, যেখানে প্রথম আলো লেখা আছে, বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, এই যে লিঙ্ক গুলো দেওয়া আছে, এই যে উপরের অংশটুকু, এটাকে নর্মালি আমরা একটা ওয়েবসাইটের রেসপেক্টে এই অংশটাকে আমরা বলি আসলে হেডার সেকশন বা হেড, মানে উপরের অংশ। তাহলে একটা ওয়েব পেজের এই অংশটাকে আমরা নর্মালি হেডার বলে থাকি। হেডারে কি থাকে, একটা লোগো থাকে এবং বেশ কিছু লিঙ্ক থাকে, যেখানে ক্লিক করে আমরা পার্টিকুলার অপশন ইউজ করতে পারি। ধরেন আমি যদি এই রাজনীতি এখানে প্রেস করি, সেক্ষেত্রে রাজনীতি রিলেটেড যে নিউজ গুলো আছে সেগুলো আমাকে শো করবে। তাহলে এই হেডার পার্টের পরে ভিতরে যেটা আছে, এখানে আমরা আসলে বডি পার্ট বলতে পারি, যে এখানে আরো কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, আরো কিছু লিঙ্ক দেখা যাচ্ছে, ডিফারেন্ট কিছু আছে। একেবারে নিচে যদি চলে আসি, এখানেও দেখবো একদম নিচে যখন আসবো, অনেকগুলো ইনফরমেশন দেওয়ার পর একেবারে যখন আমরা লাস্টে চলে আসবো, তখন আমরা দেখতে পাবো এই যে এখানে দেওয়া আছে, এখানেও প্রথম আলোর লিঙ্ক দেওয়া আছে, বেশ কিছু সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক, টুইটার, এই লিঙ্ক গুলো দেওয়া আছে। এবং নিচের দিকে হয়তো লেখা আছে যে এটা কপিরাইট কার নামে করা, কারা এটা তৈরি করছে, অ্যাপস ডাউনলোড করার অপশন দেওয়া আছে। তাহলে এই নিচের এই অংশকে আমরা নর্মালি বলি ফুটার অংশ। তাহলে মেইনলি তিনটা অংশ, একটা হচ্ছে হেডার অংশ, একটা হচ্ছে ভিতরের বডি পার্ট যেখানে অনেক ইনফরমেশন দেখলাম আমরা, এবং আরেকটা হচ্ছে ফুটার অংশ। এই যে তিনটা পার্ট, এবং এই তিনটা পার্টের ভিতরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ছবি, অনেক লেখা, ডিফারেন্ট টাইপ অফ বাটন, এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই পুরোটাই হচ্ছে একটা
ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট তৈরি করতে আসলে দুইটা জিনিস ইউজ করছে তারা। একটা হচ্ছে ডিজাইন পার্ট, ডিজাইন পার্টে সে আসলে বলছে যে সে কোথায় কি রাখবে, লোগোটা কোথায় রাখবে, লোগোটা সে এই বাম পাশেই রাখবে নাকি এটা সে মাঝখানে রাখবে। কোনো কোনো ওয়েবসাইটে যখন ঢুকবেন দেখবেন যে লোগোটা মাঝখানে দেওয়া আছে, অথবা কোথাও ডান দিকে দেওয়া থাকতে পারে। এরপর এই যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছি, এই লিঙ্ক গুলো হয়তো মাঝখান থেকে দেওয়া থাকতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন থাকতে পারে আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের ক্ষেত্রে কোথায় রাখবো, এই লোগোটা কোন সাইডে থাকবে, লিঙ্ক গুলো কোথায় থাকবে, এই জিনিসগুলো জিনিসটাকে আমরা বলি ডিজাইন পার্ট। তাহলে আমরা ডিজাইনে এই কাজটা করবো যে আমাদের যে ওয়েবসাইটে তৈরি হবে সেটার ডিজাইনটা কেমন হবে, সেটা কোথায় কি থাকবে, কোন জিনিসটা কোন জায়গায় থাকবে, এটা আমরা বলবো ডিজাইন পার্ট। নেক্সট হচ্ছে ডিজাইন পার্ট হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ডেভেলপমেন্ট পার্ট হচ্ছে কি, যে আমরা এই যে এখানে কিছু বাটন দেখতে পাচ্ছি, এই বাটনগুলো যখন আমি ক্লিক করি তখন কিন্তু আমাকে এডিশনাল কিছু ইনফরমেশন দেখায়। এই বাটনে ক্লিক করলে যে একটা কাজ হবে, তা এইটা আমাদের করতে গেলে আমাকে ডেভেলপমেন্ট পার্ট ইউজ করতে হবে, বা এখানে আমাদের কোডিং লিখতে হবে। তাহলে সেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে হতে পারে, পিএসপি দিয়ে হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ কোডিং আমরা ইউজ করি এই পার্টিকুলার কাজগুলো করার জন্য। তাহলে ডিজাইন পার্ট দিয়ে আমরা আসলে একটা ওভারঅল লুক তৈরি করি যে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কোথায় কি থাকবে। আর ডেভেলপমেন্ট পার্টে আমরা এটাকে ফাংশনাল করি, যাতে ক্লিক করলে বাটনে কাজ করে। যে আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে যখন আমরা ঢুকি www.facebook.com, তখন আমরা একটা ইন্টারফেস দেখতে পাই। এই যে ইন্টারফেস দেখতে পাই, এটা তৈরি করছে কোথায় দিয়ে, ডিজাইন পেজ দিয়ে। মানে ডিজাইনের অংশ দেখতে পাচ্ছি যেখানে আমাকে বলতেছে ইউজার নেম দেওয়ার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য, দেন আমাকে সাইন ইন বা সাইন আপ বাটন দেওয়া আছে। তাহলে আমি যদি জাস্ট এই পেজটা তৈরি করলাম বাট সাইন ইন বাটনে প্রেস করলে কোনো কাজ হচ্ছে না, তার মানে কি আমার ডেভেলপমেন্ট পার্টটা করা হয় না, শুধু ডিজাইন পার্টটা আমি করছি, দেখতে ফেসবুকের মতো হয়েছে, বাট যখন আমি সাইন ইন প্রেস করতেছি তখন আসলে আর সাইন ইন করতেছে না। তাহলে সাইন ইন চাপ দিলে আমাদের কি হওয়া উচিত ছিল, যদি আমার এই আইডিতে বা এই পাসওয়ার্ড দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে ওপেন করা থাকে, তাহলে সে আমাকে ওই অ্যাকাউন্টে লগ ইন করাই দিবে। এটাই তো আর কাজ ছিল নর্মালি, তাই না? তাহলে আমার যদি আইডি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমাকে কি করবে, আমার অ্যাকাউন্টে লগ ইন করবে। এখন সেটা সে কিভাবে করে আসলে, তাহলে আমরা যখন ফেসবুকে আমাদের আইডি পাসওয়ার্ড দিই, দিয়ে লগ ইন বাটনে প্রেস করি, তখন তাকে চেক করতে হয় না যে আসলে এই ইউজারটা এক্সিস্ট করে কিনা? চেক করতে হয় কিনা বলেন? আমাকে যে আমার ইনফরমেশন দেখাবে, জি এটা স্যার। চেক করবে কিনা যে আমার ইনফরমেশন আদৌ তার কাছে আছে কিনা। ধরেন আপনার একটা ফেসবুক আইডি নাই একটা ইমেইলে, আমি ওই ইমেলটা লিখলাম, একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড লিখলাম, দিয়ে সাইন ইন বাটনে প্রেস করলাম, সেক্ষেত্রে আমাকে বলবে যে ইউজার নট এক্সিস্ট বা সামথিং, যে কোনো একটা মেসেজ শো করবে যে এই ধরনের ইনফরমেশন নাই তার কাছে। তার মানে সে এটা বুঝলো কি হবে যে নাই? অবশ্যই তার কাছে যত ইউজাররা আমরা রেজিস্ট্রেশন করতেছি ফেসবুকে, সবার একটা কি আছে, একটা লিস্ট আছে, যেখানে সে আসলে যখনই একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে ফেসবুকে, তখন তার ইনফরমেশন সে ওখানে রেখে দিচ্ছে, তার লিস্টে ওটাকে সে স্টোর করতেছে। এবং পরবর্তীতে যখন আমি আবার লগ ইন করতে যাচ্ছি, তখন কি হচ্ছে, ওই ইনফরমেশনটা তো আমাকে দিতে বলতেছে যে তোমার আইডি দাও বা তোমার পাসওয়ার্ড দাও। দেওয়ার পরে সেটাকে চেক করতেছে যে দুইটা ম্যাচ করে কিনা। যদি আমার আগের ইনফরমেশনের সাথে ইনফরমেশন ম্যাচ করে আইডি পাসওয়ার্ড, তখনই শুধুমাত্র সে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, আদারওয়াইজ আমাকে সে ডিনাই করতেছে। আমরা মাঝে মধ্যে পাসওয়ার্ড ভুল দিলেও কিন্তু আমাকে বলে যে পাসওয়ার্ড ইনকারেক্ট, হবে না, আবার নতুন করে পাসওয়ার্ড দাও, বা ইমেল ভেরিফিকেশন করতে বলে। তার মানে হচ্ছে তার কাছে ইনফরমেশন গুলো কোথাও রাখা আছে। তাহলে যেখানে রাখা আছে বা যেই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করি, এটাকে আমরা বলি আসলে ওয়েবসাইটের রেসপেক্টে দুইটা পার্ট আছে ওয়েবসাইটের। একটাকে বলি কন্টেন্ট, একটা নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম আলো রেসপেক্ট, এই যে প্রথম আলোতে আপনারা যা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কন্টেন্ট। মানে আমরা ইউজাররা ব্রাউজারে যা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কন্টেন্ট, বাট এটার পিছনেও কিছু আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। এটা কখন কাজ করবে, যখন আমি এই বাটনে ক্লিক করব তখন সে কাজ করবে, বাট ওই কি করতেছে এটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই জিনিসটাকে আমরা বলি ব্যাক এন্ড বা পিছনের সাইড। তাহলে ফ্রন্ট এন্ডটা আমরা ইউজাররা বাইরে থেকেই দেখতে পাই যে কি হচ্ছে, আর ব্যাক এন্ডটা আমরা দেখতে পাই না, সেটা আসলে এডিশনাল ফাংশনালিটি কাজগুলো করে। এই যে যেমন যখন আমরা ফেসবুকের ক্ষেত্রে যখনই আমরা সাইন ইন বাটনে ক্লিক করছি, সাথে সাথে কি হচ্ছে, আমার ইনফরমেশন গুলো চলে যাচ্ছে ফেসবুকের কাছে। এবং ফেসবুক যে তার ইনফরমেশন গুলো যেখানে জমা রাখছে, এটাকে আমরা ডেটাবেস বলি নর্মালি অ্যাপ্লিকেশনের রেসপেক্টে। ওই ডেটাবেসে সে কি করতেছে, এই ইনফরমেশনটাকে সার্চ করতেছে যে আমি যে ইনফরমেশন এখানে দিলাম ওই ইনফরমেশন তার ডেটাবেসে আছে কিনা। যদি থাকে তাহলে সে আমাকে অ্যালাউ করবে, আর যদি না থাকে সে আমাকে অ্যালাউ করবে না। তাহলে এই যে আমি বাটনে প্রেস করার সাথে সাথে এতগুলো কাজ হলো, যে ফেসবুকের কাছে ইনফরমেশন গেল, ফেসবুক ডেটাবেসে সার্চ করলো, সার্চ করে যদি থাকে তাহলে আমার প্রোফাইলটাকে সে আমার সামনে ওপেন করলো, আর না থাকলে আমাকে একটা মেসেজ দিল। এই কাজগুলো করার জন্য আমার কি লাগবে, আমার ডেভেলপমেন্ট পার্টটা লাগবে, যেখানে আমরা আসলে এই কাজগুলো করবো।
তাহলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই এই ধারণা কি আমাদের ক্লিয়ার হয়েছে, একটু বলেন তো। জি স্যার। জি স্যার। তাহলে ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য আমরা ডিজাইনের কাজ করব, যেটাকে আমরা বলি ওয়েব ডিজাইন, যেখানে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করি নর্মালি। আর যেটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আসলে আমরা ব্যাক এন্ডের কাজ করি। তাহলে ডেভেলপমেন্ট করতে গেলে মাস্ট আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ডেভেলপমেন্ট করতে পারবো না। ডিজাইন করার জন্য আমাকে ডিফারেন্ট কিছু লাগবে, ডেভেলপমেন্ট করার জন্য ডিফারেন্ট কিছু লাগবে। তাহলে ডিজাইন করার জন্য আসলে কি লাগে, তো ওয়েব পেজ যখন ডিজাইন করি তখন আসলে আমাদের কি কি লাগবে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের বেসিক কি লাগে, নর্মালি চিন্তা করি। নর্মালি একটা বিল্ডিং তৈরি করতে কি লাগবে, আমাদের ইট লাগবে, যেহেতু ইট দিয়ে আমরা আসলে দেয়ালগুলো করি বা ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার বানাই। আমাদের হয়তো রড লাগবে, সিমেন্ট লাগতে পারে, বালু লাগতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং তৈরি করার জন্য এসেনশিয়াল এলিমেন্ট। তাহলে একইভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমার কিছু এলিমেন্ট লাগবে এরকম। সেটা কি লাগবে, নর্মালি আমরা এখানে বলি HTML লাগবে। HTML এটার নাম শুনছেন, অনেকেই শুনছেন। HTML জি স্যার। একটা নাম। তাহলে আমরা এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে HTML। তাহলে HTML এটার যে ফুল ফর্ম, এটাকে আমরা বলি হচ্ছে, এইচ দিয়ে আমরা মিন করি। আমরা এটাকে যদি বলি নর্মালি, এটা আমরা ক্যাপিটাল লেটারেই লিখি HTML। তাহলে HTML এর যে চারটা আমরা লেটার দেখতে পাচ্ছি, HTML, এই চারটার প্রত্যেকটা একটা করে মিনিং আছে। যে এইচ দিয়ে আমরা কি মিন করতেছি, টি দিয়ে কি মিন করি, এম এবং এল দিয়ে কি মিন করি। তাহলে এইচ দিয়ে আমরা মিন করি হাইপার, টি দিয়ে আমরা মিন করছি টেক্সট, এম দিয়ে হচ্ছে মার্কআপ, আর এল দিয়ে মিন করছি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই পুরা কনসেপ্টটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা আসলে ওয়েব পেজ তৈরি করার জন্য ইউজ করি। তাহলে ওয়েব পেজ তৈরি করার জন্য একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ওয়েব পেজ বানাইতে পারি বা ডিজাইন করতে পারি, ওইটার নাম হচ্ছে HTML। তাহলে এটা কি আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? HTML-টা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না। কারো কি আইডিয়া আছে? না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জি না। না স্যার। কেন না? এটা প্রোগ্রামিং না কেন? জাভা, C++, জাভা স্ক্রিপ্ট যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? এখানে প্রবলেমটা কি? কারণ এগুলোতে প্রোগ্রাম করা হয় না, করা যায় না। প্রোগ্রাম করা যায় না বলতে হচ্ছে যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে গেলে আমাদের কিছু প্রপার্টি থাকতে হয়, তাই না? একটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য তার কিছু বেসিক প্রপার্টি থাকতে হবে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করতে পারবো, লজিক্যাল কাজগুলো করতে পারবো। যেমন যুক্তি রিলেটেড যে কাজগুলো আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশনের কাজগুলো আছে, এগুলো আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবো। সেটা জাভা দিয়ে বলেন, সি দিয়ে বলেন, C++ দিয়ে বলেন, সবগুলো ক্ষেত্রে আমরা ওইখানে ডিফারেন্ট টাইপ অফ লজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবো। যেমন লজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছি, ধরেন আমি আপনাকে বললাম যে আমার একটা নাম্বার আছে, যে নাম্বারটা হচ্ছে 5, সেকেন্ড আর একটা নাম্বার আছে 8। আমি বললাম যে এই দুইটা নাম্বারের ভিতরে বড় নাম্বার কোনটা। তাহলে আমরা যেহেতু অ্যাজ এ হিউম্যান আমরা কি করি, আমরা জানি যে 5 এবং 8-এর ভিতরে বড় কোনটা, সেক্ষেত্রে আমরা বলবো যে 8 বড়। তাহলে এই জিনিসটা যদি কম্পিউটারকে করতে বলি, যে তোমাকে দুইটা নাম্বার দিব কম্পিউটার, একটা নাম্বার হচ্ছে 5 আর একটা হচ্ছে 8, তুমি বলবা যে এই দুইটার ভিতরে বড় কোনটা। তাহলে তাকে কি করতে হবে আসলে, এখানে সেটা টেস্ট করতে হবে, তাই না? প্রোগ্রাম। তাহলে এখানে একটা টেস্ট করতে হবে। তাকে টেস্ট করবে কি, সে এই দুইটার ভিতরে বড় কোনটা সে টেস্ট করে সে বের করবে। তাহলে এই যে বড় যে টেস্ট করবে, তাহলে টেস্ট করতে গেলে সে আসলে কি হচ্ছে করবে, যে ইফ, মানে যদি এই নাম্বারটা এই নাম্বারের থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে বলবে যে এটা বড়। আর যদি এটা বড় না হয়, এটা বড় হয়, তাহলে বলবে এটা বড়। এই যে লজিক্যাল টেস্ট করতেছে দুইটার ভিতরে যে কোনটা বড়। তাহলে এই বড়র জন্য আমরা আসলে নর্মালি কি করি, ম্যাথে যখন এই ধরনের কাজগুলো করি তখন আমরা কিছু সিম্বল ইউজ করি। যেমন ম্যাথ দিয়ে করলে আমাদের এরকম একটা সিম্বল আছে যেটাকে আমরা বলি গ্রেটার দ্যান সিম্বল। গ্রেটার দ্যান সিম্বল ইউজ করে, এই যে গ্রেটার দ্যান সিম্বল ইউজ করে যে আমরা যে এরকম চেক করবো যে 5 এটা কি গ্রেটার দ্যান কিনা 8-এর থেকে। ম্যাথে আমরা এই ধরনের গ্রেটার দ্যান সিম্বল ইউজ করি। তাহলে যদি যদি 5 8-এর থেকে গ্রেটার দ্যান হয়, তাহলে আমাদের এখানে ট্রু আসবে রেজাল্টে। আর যদি এটা না হয়, তাহলে ফলস আসবে। তাহলে কম্পিউটার চেক করে দেখবে যে 5 কে 8-এর থেকে বড়, তাহলে এটা অবশ্যই 5 থেকে যেহেতু 8-এর থেকে বড় না, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ফলস। তাহলে সে আমাকে বলবে যে না, এখানে 8 বড়, 5 ছোট। এই যে কাজটা করলো, যে লজিক্যাল একটা টেস্ট করলো যে কোনটা বড়, তাহলে এই লজিক্যাল টেস্ট
শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই করা যায়। এই HTML বা এই ধরনের ল্যাঙ্গুয়েজে এই ধরনের লজিক্যাল টেস্ট করা যায় না। তার মানে হচ্ছে HTML এ কোনো লজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করা যায় না। তাহলে এটা দিয়ে আমরা শুধু কি করি, এই যে এম দিয়ে বলছিলাম মার্কআপ, আর এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে মার্কআপ মানে হচ্ছে আমরা একটা ডিজাইন বা একটা জাস্ট স্ট্রাকচার বানাই। যেমন আমি যে বলছিলাম কিছুক্ষণ আগে যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো, ধরেন এটা একটা আমার ওয়েবসাইট। ওয়েবসাইট বলতেছে যেটা আমরা একটা ওয়েব পেজ ওপেন করলে যেরকম একটা দেখি স্ক্রিনে, এটাই ধরেন একটা ওয়েবসাইট। এবং ওয়েবসাইটের উপরে আমরা বলছিলাম এই পাশে থাকবে লোগো থাকবে, এখানে আমার কিছু লিঙ্ক থাকবে, এই মানে বডিতে আমাদের কিছু ইমেজ থাকবে, কিছু সেকশন মানে সেকশন থাকবে, এবং নিচের দিকে আমার হয়তো ফুটার থাকবে। এই যে আমার ওয়েব পেজের কোথায় কি থাকবে, কোথায় লোগো থাকবে, কোথায় লিঙ্ক থাকবে, কোথায় ছবি থাকবে, কোথায় টেক্সট থাকবে, এই জিনিসগুলো করার জন্য আমরা ইউজ করি HTML। HTML দিয়ে আমরা বলে দেই যে আমার ডিজাইনে কোথায় কি থাকবে। এই এই কাজ করার জন্য HTML ইউজ করি। তার মানে এখানে কোনো লজিক্যাল অ্যাক্টিভিটি, কোনো ক্যালকুলেশন, কোনো রকম কম্পারিজন এইরকম কাজ করা যায় না। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম কম্পারিজন বা ক্যালকুলেশন করা যায়, ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটি গুলো করা যায়, বাট HTML দিয়ে যেহেতু করা যায় না, তাহলে এই জন্য HTML কে আমরা বলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ডিজাইনের জন্য এই HTML টা ইউজ করব। HTML ইউজ করে আমরা আমাদের পেজের ডিজাইনটাকে রেডি করব। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নেক্সট আমরা যেটা ইউজ করব সেটাকে আমরা বলতে পারি যে আমাদের, আপনারা CSS এর নাম শুনছেন কেউ? CSS একটু বলেন। জি স্যার। CSS এর নাম শুনছেন? CSS এটা দিয়ে কি করি আসলে, কারো আইডিয়া আছে? স্যার সিএসএস দিয়ে এগুলো সিএসএস দিয়েও স্যার ডিজাইনিং করা যায়। শুধু এইচটিএমএল আর সিএসএস লিংক করে স্যার কাজ করা যায়, এবং সিএসএস অনেক মনে করেন হাই পারফরম্যান্স এইচটিএমএল থেকে জাস্ট বেশ কমে যায়। হাই হাই পারফরমেন্স বলতে হচ্ছে HTML দিয়ে আমরা বলেছিলাম যে বেসিক একটা কাঠামো তৈরি করি বা একটা ডিজাইন তৈরি করি। ধরুন আমরা একটা বিল্ডিং তৈরি করতেছি, প্রথমে যখন বিল্ডিংটা তৈরি হয় তখন কিন্তু বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে না, তাই না? জাস্ট ফাউন্ডেশন করলো, কিছু দেয়াল বানাইছে, শুধু উপরের দিকে ছাদ করছে, বিল্ডিং এর জাস্ট একটা কাঠামো হয়েছে, যেটা বিল্ডিং হবে। বাট পাশে দেয়াল, মানে দেয়ালের মানে উপরে প্লাস্টার করা হয় নাই, রং করা হয় নাই, দরজা জানলা লাগানো হয় নাই, মানে ইন্টেরিয়র ডিজাইন করা হয় না, তাহলে কি ওই বিল্ডিংটা দেখতে সুন্দর লাগবে? তাহলে HTML দিয়ে যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করবো, ওই ওয়েব পেজ দেখতে ওরকম মনে হবে। বিল্ডিংটা যখন আমরা প্রথমে বানাই ওই যেরকম থাকে, জাস্ট কিছু পিলার আছে, পরে ছাদ আছে, বাট রুমের কোনো কালার নাই, কোনো মানে আমাদের প্লাস্টার করা নাই, রং করা নাই, কোনো কিছুই নাই। ওরকম টাইপের আমরা আসলে একটা জিনিস তৈরি করবো HTML দিয়ে, মানে কাঠামোটা তৈরি করবো। দেন এইটাকে যদি আমরা বলি যে উপরের দিকে রং করবো, যে আমাদের কোন সেকশনের রংটা কেমন হবে, কোথায় আমাদের আসলে মানে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কালার দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, লেখার কালারটা কিরকম হবে, লেখার সাইজটা কিরকম হবে, আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের ইউজ করতে হবে CSS। বা CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সি দিয়ে ক্যাসকেডিং মিন করতেছে, তাহলে ক্যাসকেডিং স্টাইল শিট, S দিয়ে স্টাইল এবং আরেকটা S দিয়ে শিট মিন করতেছে। ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে নর্মালি আমরা HTML দিয়ে যে পেজটাকে ডিজাইন করলাম, এটাকে এখন আমরা কি করবো, একটু সুন্দর করবো। নর্মালি বলতে পারি যে আমরা ওয়েব পেজকে যদি আমরা মানে কালারফুল করতে চাই, এটাকে আমরা বলতে পারি CSS দিয়ে করা যায়। তাহলে আমরা নর্মাল একটা HTML দিয়ে আমরা নর্মাল একটা ওয়েব পেজ তৈরি করবো, যেটা দেখতে অতটা সুন্দর মনে হবে না, বাট এটাকে যদি আমরা একটু মেকআপ করাইতে চাই, ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, ডিজাইন চেঞ্জ করতে চাই, দেখতে যাতে সুন্দর লাগে, এই জন্য আমাকে ইউজ করতে হবে CSS। তাহলে CSS দিয়ে আমরা নর্মালি একটা ওয়েব পেজকে মেকআপ করাই, মেকআপ করে এটাকে সুন্দর করি, তাই না, দেখতে যাতে ভালো লাগে দেখতে। এটাই CSS এর কাজ, আর কোনো কাজ নেই। HTML দিয়ে আমরা বেসিক একটা ওয়েব পেজ তৈরি করবো, যেটা দেখতে অতটা সুন্দর না, জাস্ট সিম্পল মনে হবে, যেখানে একটা হেডার থাকবে এখানে এগুলো থাকবে, বাট এত সুন্দর মনে হবে না। লেখার গুলোর সাইড গুলো দেখবেন উল্টা পাল্টা আসতেছে, কোনো রকম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাচ্ছে না। বাট যখন এটা আমরা CSS ইউজ করবো তখন দেখবো যে এটা আরো অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। বাটনটা কিরকম হবে, কোথায় কিরকম দেখবো, আমরা মাউস নিয়ে গেলে আমরা দেখবো যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এখন নর্মালি একটা কালার দেওয়া আছে, এই ব্ল্যাক কালার, বাট আমি মাউস নিয়ে গেলে একটু ব্লু কালার হয়ে যাচ্ছে লেখাগুলো। এইগুলো করার জন্য অবশ্যই আপনাকে লাগবে CSS। তাহলে CSS দিয়ে আমরা এই কাজগুলো করবো। তাহলে আমরা আমরা জাস্ট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা
এইচটিএমএল ইউজ করে কিভাবে একটা বেসিক মানে স্ট্রাকচার তৈরি করা যায় ওই রিলেটেড কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করবো প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যাল কনসেপ্ট যতটুকু দেখলাম, জাস্ট একটা ওয়েব প্রোগ্রামিং তৈরি করতে গেলে বা একটা ওয়েব পেজ সফটওয়্যার যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডিজাইন পার্ট লাগবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট লাগবে। ডিজাইন পার্টে নর্মালি আমরা ইউজ করবো এইচটিএমএল এবং সিএসএস। ডেভেলপমেন্ট পার্টে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, পিএইচপি ইউজ করতে পারি, এরকম আরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। তাহলে এখানে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞেস করার থাকে বলতে পারেন। আরো কি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, তো পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. তাহলে আমরা জাস্ট আমাদের ওয়েব প্রোগ্রামিং এই কনসেপ্টটা দেখলাম টপিকের ভিতর থেকে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটো জিনিস নিয়ে একটু কথা বললাম। ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা আসলে বাইরে থেকে দেখতে পাই, দ্যাট ইজ ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে যেটা আসলে পিছনে কাজ করে, যেটা আমরা আসলে দেখতে পাই না। ইন্টারনালি কাজটা হয়, ফাংশনালিটির কাজগুলোকে আমরা ব্যাক এন্ডের কাজ বলি। এখন একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের আসলে কি কি লাগবে নর্মালি? তাহলে কিছু টুলস লাগবে, যেটাকে আমরা একটা বলছি টুলস নিডেড। কি টুলস লাগবে? আসলে দুইটা জিনিস লাগবে, খুব সিম্পল। একটা হচ্ছে কোড এডিটর। কোড এডিটর মানে হচ্ছে আমরা তো কোড লিখবো আসলে। HTML যেহেতু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলছিলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা তো আমাকে লিখতে হবে কোথাও। তাহলে লিখবোটা কোথায়? আসলে লেখার জন্য আমার একটা এডিটর লাগবে। এডিটর মানে হচ্ছে যেখানে আমরা কোডটাকে লিখি। তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কাজ করব, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লেখার জন্য একটা জায়গা লাগবে। কারণ মাইক্রোসফট ওয়ার্ড অনেকে ইউজ করছেন হয়তো, যেখানে আমরা কিছু টাইপ করতে পারি। তাহলে এরকম একটা এডিটর লাগবে যেখানে আমরা আসলে আমার কোডটা লিখবো। তাহলে কোড এডিটর হিসাবে অনেক কোড এডিটর আছে, যেটা আমাদের এই ধরনের কোড ইউজ করার জন্য হতে পারে। বাট আমরা আজকে যেহেতু একেবারে ফার্স্ট ক্লাস, আমরা খুব সিম্পল একটা এডিটর নিয়ে কাজ শুরু করব, যেটা আসলে ওইটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে মডার্ন যতগুলো এডিটর আছে সবগুলো আমাদের কাছে ইজি মনে হবে। কেননা সিম্পল এডিটরে আমাদের আসলে এডিশনাল কিছু ফাংশনালিটি দেওয়া থাকে না, আমাকে আসলে এখানে কোডটাকে নিজে থেকে টাইপ করতে হয়। বাট মডার্ন এডিটরে আমাকে অনেক হেল্প করে, মানে আমরা জানি যে কিছু সাজেশন আসে, ফলে আমরা খুব হয়তো ফাস্ট করতে পারি। যেহেতু প্রথম দিকে দেখবো, তাহলে আমরা একটা বেসিক এডিটর দিয়ে শুরু করবো। তাহলে আমাকে ফার্স্ট অফ অল একটা কোড এডিটর লাগবে, যেখানে আমরা কোডটা লিখবো। আর একটা লাগবে যেটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার কি জিনিস আমরা সবাই জানি, যে আমরা যখন মোবাইলে বা কম্পিউটারে কোনো একটা ওয়েবসাইট দেখি, তখন আমার একটা সফটওয়্যার লাগে। যেমন আমরা গুগল ক্রোম ইউজ করি অনেকেই, মজিলার ফায়ারফক্স ইউজ করতে পারি, অপেরা মিনি ইউজ করতে পারি। তাহলে যে ধরনের ব্রাউজার আমরা ইউজ করি, আমাদের ওয়েব পেজ গুলোকে সে ওইভাবে শো করে। তাহলে আমি কোড এডিটর এবং ব্রাউজার এই দুইটা জিনিস যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা একটা HTML পেজ তৈরি করার জন্য রেডি। তাহলে আমরা প্রথমেই কোড এডিটর হিসেবে যেটা ইউজ করব, সেটার নাম হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডের নাম অনেকেই শুনতে পারেন, নোটপ্যাড। জাস্ট আমি যদি নোটপ্যাড টাইপ করি আমার এখানে, যে নোটপ্যাড, এটা আমাদের উইন্ডোজ সিস্টেমে, যাদের পিসি বা ল্যাপটপ ইউজ করি উইন্ডোজ সিস্টেম, এটা বাই ডিফল্ট আমাদের দেওয়াই থাকে। এটা আলাদাভাবে আমাকে ইনস্টল করতে হয় না, উইন্ডোজের সাথে নোটপ্যাডটা দেওয়া থাকে। এবং এটা এই নোটপ্যাড ইউজ করে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, C++ থেকে শুরু করে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের কোড আমরা এই নোটপ্যাডে লিখতে পারবো। তো এটা হচ্ছে একদম সিম্পল একটা এডিটর, যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো লেখা যায়। তাহলে এটা আমরা জাস্ট ওপেন করলাম নোটপ্যাড। ওপেন করলে আমার সামনে এরকম একটা নোটপ্যাডের উইন্ডো ওপেন হচ্ছে। জাস্ট ব্ল্যাঙ্ক একটা পেজ দেখতে পাচ্ছি। উপরের দিকে খুব সিম্পল কিছু মেনু অপশন দেওয়া আছে, তেমন কিছু নাই। মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করছেন তারা দেখছেন উপরে অনেক অপশন থাকে, টেক্সট ফরম্যাটিং করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অপশন গুলো দেওয়া থাকে। বাট নোটপ্যাড যেহেতু সিম্পল টেক্সট এডিটর, এখানে আসলে ফরম্যাটিং এর তেমন কোনো অপশন নাই। তাহলে এই নোটপ্যাডের এইখানে আমরা কি করব, আমাদের HTML এর কোড গুলো লিখবো। লেখার পর সেটাকে আমাকে সেভ করতে হবে কোন একটা পার্টিকুলার লোকেশনে, যে কোথায় সেভ করতে চাই। পরে আমি এটাকে রান করব। রান করলে আমাকে দেখাবে যে আসলে এই কোডের রেসপেক্ট আমাকে আসলে আউটপুটে কি দেখায়। তাহলে যখন রান করব তখন আমাকে লাগবে কি, ব্রাউজারটা লাগবে। কেননা এই যে নোটপ্যাডের বা ইউজ করে যে HTML ফাইলটা লিখবো, এই HTML ফাইল রিড করার জন্য আমাকে ব্রাউজার লাগবে। তাহলে ব্রাউজার ছাড়া আসলে HTML ফাইলগুলো রান করা যাবে না। তাহলে আমাকে প্রথমে কোড লিখতে হবে এখানে, দেন এটাকে রান করার জন্য একটা ব্রাউজার লাগবে, যে ব্রাউজার দিয়ে আমরা রান করে দেখবো যে আমাদের কি আসে। তাহলে কিভাবে কোড লিখবো সেটা একটু আমরা দেখি। আমি জাস্ট একটু ফন্ট সাইজটাকে বড় করে নিচ্ছি, যাতে দেখতে সুবিধা হয়।
তাহলে এখানে প্রথমেই আমাকে যেটা করতে হবে, এইচটিএমএল এর কোড লেখার জন্য কিছু সিনট্যাক্স আছে। আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করি না কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাদ দিলাম, হিউম্যান ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, বাংলা, ইংলিশ বা যে ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান কেন, ওই ল্যাঙ্গুয়েজে কিছু রুলস আছে, তাই না? শেখার নিয়ম আছে না কিছু? প্রথমে ওই ল্যাঙ্গুয়েজের আমাকে কি জানতে হয়, যে ওই ল্যাঙ্গুয়েজ আসলে কোন কোন সিম্বল গুলো ইউজ করে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাকে জানতে হয় যে এখানে A to Z এই সিম্বল গুলো ইউজ করি, যেগুলো আমাকে আলফাবেট বলতেছি আমরা। তাহলে একইভাবে এরপরে ওই শুধু সিম্বল জানলেই কিন্তু হয় না, দেন আমাকে কি জানতে হয়, গ্রামার জানতে হয়, যাতে আমরা ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো বলতে পারি বা লিখতে পারি। তাহলে একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা এইচটিএমএল বলেন, এখানেও কিছু সিনট্যাক্স আছে যেটাকে ফলো করেই আমাকে কোড লিখতে হবে। তাহলে কম্পিউটারকে বলার জন্য যে সিনট্যাক্স বলে দেওয়া আছে, ওই সিনট্যাক্সে যদি আমি বলি তাহলেই শুধুমাত্র সে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝবে না। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই সিনট্যাক্স আমাকে জানতে হবে যদি আমরা ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাই। HTML এর সিনট্যাক্স কিরকম, যে আমি প্রথমে এখানে দেখেন একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, তাহলে এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি। আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো ম্যাথে দেখে আসছি। আর এটা কিন্তু আসলে একটা আমরা কি দিয়েছি এখানে, লেস দেন গ্রেটার দেন সিম্বল ইউজ করতাম না, ওরকম একটা সিম্বল দিয়েছি আমরা, তাই না? তাহলে এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারি। মানে আমরা HTML এর রেসপেক্টে এই ব্র্যাকেটটাকে বা এই ধরনের সিম্বলটাকে বলি অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম আমি, তারপরে আমি এখানে টাইপ করব HTML, এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করব। এই যে কথাটুকু লিখলাম, তাহলে এটাকে আমরা বলি একটা ট্যাগ। HTML এর ক্ষেত্রে আমরা কি করি, কিছু ট্যাগ লিখি এবং এই ট্যাগ গুলো দিয়েই একটা HTML পেজ তৈরি করতে হয়। তাহলে HTML এর শুরুতে আমরা লিখলাম HTML, এই কথাটা লিখলাম। যেহেতু আমি HTML নিয়ে কাজ করতে চাই, তাহলে ট্যাগের শুরুতে আমরা HTML কথাটা লিখলাম এবং এটা লিখবো কিভাবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে, শুরু একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, শেষে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে HTML কথাটা লেখা থাকে। তাহলে যে কোনো একটা ট্যাগ লেখার নিয়ম এরকমই, ভিতরে ট্যাগের নাম থাকবে আর দুই পাশে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। তাহলে এটা HTML শুরু হলো। এখন প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা শুরু আছে, একটা শেষ আছে। HTML এর ক্ষেত্রেও আমাদের কি হচ্ছে, এই যে এটাকে শুরুর যেমন আমি একটা ট্যাগ লিখলাম, শেষের একটা ট্যাগ লিখতে হবে। তাহলে ওটাও কিভাবে লিখবে, একই রকম HTML। এখন দুইটা তো একই রকম হয়ে গেল, তাহলে আমি চিনবো কিভাবে যে কোনটা শুরু এবং কোনটা শেষ? তাহলে যেটা শেষ ওইটা ঠিক, এই যে যখন আমি HTML লিখছি শেষেরটা, এইখানে একটা আমরা কি করবো, স্ল্যাশ ইউজ করবো। তাহলে স্ল্যাশটা দেখে আমরা বুঝবো দ্যাট ইজ এন্ডিং ট্যাগ, আর যেখানে স্ল্যাশটা দেওয়া নাই এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে HTML এ যতগুলো ট্যাগ ইউজ করি, প্রত্যেকটার ক্ষেত্রেই কি হয়, একটা স্টার্টিং ট্যাগ থাকে, মানে শুরু থাকে, একটা শেষ থাকে। শুরু কোনটা, যেটা আমরা জাস্ট কোন রকম স্ল্যাশ ইউজ করা লিখলাম নর্মাল HTML, আর শেষ কোনটা, যেখানে আমরা একটা স্ল্যাশ ইউজ করে দেন আমরা আমাদের HTML আমরা লিখলাম। এই দুইটা জিনিস কি বুঝছেন কিনা, জাস্ট HTML শুরু করলাম, HTML শেষ করলাম, এবং এর ভিতরে যেই কথাগুলো মানে যে জায়গাটা আছে, এইখানে আমরা বলবো যে আমি HTML আসলে কি চাই। তাহলে HTML শুরু শেষ এবং তার ভিতরে আমাকে আসলে বলতে হবে যে HTML এর ভিতরে আমি আসলে কি কি দেখতে চাই, কোথায় কি রাখতে চাই, কিভাবে রাখতে চাই। তাহলে যে কোনো একটা HTML পেজের শুরুতে আমাকে HTML কথাটা দিয়ে শুরু করতে হবে, আর একেবারে লাস্টে আমাকে HTML-টা দিয়ে শেষ করতে হবে। তাহলে যেহেতু আমাদের লাস্টে রাখতে হবে, যেন আমরা আগেই লেখা রাখলাম যে শুরু এবং শেষ একটা জোড়া ট্যাগ। তাহলে এই পুরা জিনিসটা যে শুরু হলো একটা, শেষ হলো, মাঝখানে কিছু থাকবে, মাঝখানটা যদি এখন আমরা কিছু লিখি নাই, এই পুরা জিনিসটাকে আমরা একসাথে চিন্তা করি, এটাকে আমরা বলি HTML এলিমেন্ট। একটা HTML এলিমেন্টের ভিতরে কি থাকে, একটা শুরুর ট্যাগ থাকবে, একটা শেষের ট্যাগ থাকবে এবং মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে। শুরু থাকবে, শেষ থাকবে, মাঝে কন্টেন্ট থাকবে, এই পুরাটা মিলাই কি হবে, একটা এলিমেন্ট। আর যদি ইন্ডিভিজুয়ালি বলি, তাহলে এটা একটা ট্যাগ। কোন ধরনের ট্যাগ, এটা স্ট্যাটিক ট্যাগ, শুরুর ট্যাগ। আর এটাকে আমরা বলবো এটা একটা এন্ডিং ট্যাগ। জাস্ট এটুকুই মনে রাখলে হবে আমাদের। এখন HTML এর ভিতরে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট কিরকম, আমি যদি আবার আমাদের প্রথম আলোর পেজটা দেখি, এখানে দেখেন আমরা সবাই কি দেখতে পাচ্ছেন প্রথম আলোর পেজটা? আচ্ছা, একটু যদি খেয়াল করেন, আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে উপরের দিকে, এই যে উপরের দিকে একটা বার আছে, এখানে আমাদের অনেক কিছু ধরে রাখা আছে। একটা জায়গায় লেখা আছে কোর্স টাইটেল ওয়েব প্রোগ্রামিং, এখানে লেখা আছে প্রথম আলো বাংলা নিউজ পেপার, এটা দেখতে পাচ্ছেন? তাহলে এই যে ইনফরমেশন লেখা আছে প্রথম আলো বাংলা নিউজ পেপার, এই কথাটা যেখানে লেখা আছে, এটাকে আমরা আসলে হেড বলি। HTML এর ক্ষেত্রে এটাকে বলি হেড অংশ, মানে আমাদের একেবারে উপরের দিকে প্রথম আলো বাংলা নিউজ পেপার লেখা আছে, এই জিনিসটা আমি লিখতে চাই আমার ওয়েব পেজে, তাহলে এটা আমাকে লিখতে হবে কোথায়, হেডের ভিতরে লিখতে হবে।
আর যতটুকু আমরা এই হোয়াইট পেজে দেখতে পাচ্ছি, যেখানে দেখেন প্রথম আলো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমরা ভিতরে যা কিছু দেখতে পাচ্ছি বডির ভিতরে, এই পুরাটা হচ্ছে আমাদের বডি অংশ। তাহলে আমাকে মনে রাখতে হবে HTML আসলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তাহলে আমাদের আমাদের হিউম্যানের মতো চিন্তা করতে পারি, আমাদের যেমন মাথার একটা পার্ট থাকে মাথা, আর একটা হচ্ছে বডি থেকে শুরু করে বডি পা সব সব আরেকটা পার্ট। তার মানে HTML এর ভিতরে বেসিক্যালি দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তাহলে আমাদের কি করতে হবে, HTML যেটা তৈরি করলাম তার ভিতরে দুইটা পার্ট আমাকে তৈরি করতে হবে, একটা হচ্ছে হেডের জন্য পার্ট, একটা বডির পার্ট। তাহলে হেড পার্ট কিভাবে তৈরি করবো, তাহলে আবার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, লিখলাম হচ্ছে হেড। তাহলে হেড শুরু হলো একইভাবে, যেহেতু প্রত্যেকটা শুরু হলে এটা শেষ থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শেষ থাকে, দুই একটা ট্যাগ আছে ব্যতিক্রম যেখানে আসলে শেষ লাগে না। তাহলে আমরা হেড শুরু করলাম, একইভাবে হেডটা শেষ করবো এটা। তাহলে এই যে দুইটা ট্যাগ দিলাম শুরু এবং শেষ, এর মাঝখানে আমরা কি করব, হেডের জন্য কোড লিখবো, হেডের কি থাকবে এখানে বলবো। তাহলে আমরা আসলে স্ট্রাকচারটা বানাই নিচ্ছি যে কি কি থাকবে। তাহলে আমরা HTML এর ভিতরে হেড নামে একটা সেকশন রাখলাম যেখানে আমি হেডের ইনফরমেশন বলবো, আর একটা সেকশন কি রাখতে হবে, বডি। একইভাবে আমি এখানে বডি কথাটা লিখতেছি, বডি। তাহলে বডির ক্ষেত্রে একটা শুরু আছে কিংবা একটা শেষ থাকবে, শেষ করার জন্য আমরা স্ল্যাশ দিয়ে লিখলাম বডি। এখন লেখার সময় দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখাগুলো আমি ক্যাপিটাল লিখতেছি, তাহলে আসলে কি ক্যাপিটাল লেখাটা ইম্পর্টেন্ট কিনা। HTML এর ক্ষেত্রে এই যে ট্যাগ গুলো আমরা লিখছি এখানে ক্যাপিটাল স্মলটা কোনো ম্যাটার করে না, আমরা স্মল লিখলেও কাজ করবে, ক্যাপিটাল লিখলেও কাজ করবে। তাহলে এটাকে আমরা বলি কেস ইনসেনসিটিভ। মানে কেস মানে বলতে কি যে আমরা আসলে কোন কেসে লিখলাম, এটা কি বড় হাতের লিখলাম মানে ক্যাপিটাল লেটার ইউজ করলাম নাকি স্মল লেটার ইউজ করলাম, এইটা কোনো ম্যাটার করে না, আপনি চাইলে এগুলোকে স্মল লেটারেও লিখতে পারবেন। তাহলে আমি ক্যাপিটাল লেটারে লিখতেছি যাতে দেখতে আপনাদের অসুবিধা না হয় এই জন্য, বাট আমরা এটা ক্যাপিটাল বা স্মল যে কোনো লেটারে লিখলেই কাজ করবে। তাহলে এখানে আসলে একটা স্ট্রাকচার বানাইলাম যে আমার HTML শুরু হলো এখানে, এখানে HTML-টা শেষ হবে, তার ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেডের অংশ, একটা হচ্ছে বডির অংশ। তো এইটা হচ্ছে একটা HTML পেজের বেসিক স্ট্রাকচার। একটা HTML পেজে আমরা অবশ্যই এভাবে একটা স্ট্রাকচার নিয়ে কাজ করব যে HTML শুরু শেষ, হেড পার্ট, বডি পার্ট। এখন হেড পার্টের ভিতরে আমরা কি রাখবো আর বডি পার্টের ভিতরে কি রাখবো সেগুলো আমাকে এখন বলতে হবে এখানে। হেড পার্টের ভিতরে আমরা বেসিকলি আহ খুব বেশি ইনফরমেশন রাখি না, তাহলে হেড পার্টে যা রাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় সেটা আসলে আমরা দেখতে পাই না, সেটা আসলে আমরা স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমাদের হেড আর হেড ক্লোজ এক লাইনে রাখলে সমস্যা আছে? না, সমস্যা নাই কোনো। ওকে স্যার, তাহলে ধন্যবাদ স্যার। আমরা আমরা এখানে বলি যে HTML এর ক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা বলি যে হোয়াইট স্পেস ইনসেনসিটিভ। তার মানে আমি যদি দেখেন এই দুইটা হেডের মাঝখানে যদি অনেকগুলো স্পেস দেই এটাও যেমন কোনো সমস্যা নাই, আবার যদি আমি এখানে পুরাটাকে এই দুইটাকে এক লাইনে লিখি মাঝখানে হেডের কোড লিখলাম তাও কোনো সমস্যা নাই। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে HTML এ যতগুলো কোড লিখছি আমরা সবগুলো যদি আমরা এক লাইনে লিখতাম তাও সমস্যা নেই, জাস্ট স্ট্রাকচারটা ফলো করতে হবে যে প্রথমে HTML, তারপরে হেড থাকবে, তারপরে বডি থাকবে, তারপরে HTML শেষ থাকবে, পুরোটা আমি এক লাইনে লিখলাম, দ্যাট ইজ অলসো ওকে। বাট আমরা পার্ট পার্ট করে লিখতেছি এই কারণে যাতে আমাদের আসলে একটা স্ট্রাকচার বা কাঠামোটা দেখতে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয়, যে প্রথমে HTML, তারপরে হেড, তারপরে বডি, তারপরে HTML শেষ। তাহলে এই হেড পার্টের ভিতরে নর্মালি আমরা কি করবো যে আমরা হেডের কন্টেন্ট গুলো বলবো যে হেডের ভিতরে কি রাখতেছে, তাহলে এটা এখানে বলতে হবে। তাহলে হেডের ভিতরে আমরা আপাতত দুইটা জিনিসের নাম বলতেছি, একটা আমরা ইউজ করবো টাইটেল, আর একটা কি ইউজ করবো মেটা ট্যাগ। টাইটেল এবং মেটা ট্যাগ এছাড়াও আমরা আরো কিছু ইউজ করি যেগুলো হয়তো আমরা টাইম টু টাইম দেখবো। তাহলে প্রথমে আমরা টাইটেল ইউজ করি। টাইটেল জিনিসটা কি আসে, টাইটেল ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা বই পড়ি আমরা দেখি যে বইয়ের উপরের দিকে একটা নাম দেওয়া থাকে, যেটা কোন টপিকের বই বা কোন সাবজেক্টের বই। তাহলে টাইটেল হচ্ছে আসলে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তাহলে ওয়েবসাইটের একটা টাইটেল থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে কার ওয়েবসাইট এটা, এখানে কি আছে। তাহলে একটু যদি আমরা খেয়াল করি যে এই উপরের দিকে এইখানে লেখা আছে প্রথম আলো বাংলা নিউজ পেপার, তাহলে এইটাই হচ্ছে টাইটেল। তাহলে আমি এটা দেখলেই বুঝি যে আসলে এটা প্রথম আলোর একটা ওয়েবসাইট, যেখানে গেলে আমরা হয়তো নিউজ পড়তে পারবো, বাংলায় নিউজ দেওয়া আছে এটা পড়তে পারবো। তাহলে লেখা আছে প্রথমে প্রথম আলো মানে পত্রিকার নাম লেখা আছে, এটা কি ধরনের, এটা একটা নিউজ পেপার, সেটা বাংলায় লেখা, বাংলা নিউজ পেপার। তার মানে আমি এই যে কথাটা লেখা আছে এটাই হচ্ছে আমাদের টাইটেল। তাহলে আমি যদি আবার ওয়েব পেজ যেটা তৈরি করতে চাই এখানে এরকম টাইটেল কিছু দিতে চাই, তাহলে এটা বলবো কোথায়, আমি বলবো হচ্ছে আমাদের এই যে এখানে হেডের ভিতরে টাইটেল নামে একটা ট্যাগ দিব, তার ভিতরে বলে দিব যে আমি আসলে টাইটেলে কি দেখতে চাই। তাহলে টাইটেলে যা লিখবো সেটা আমাদের ব্রাউজারের উপরের দিকে টাইটেল বারে ওই কথাটা দেখা যাবে। তাহলে আমি লেখার জন্য প্রথমেই কি করব, টাইটেল কথাটা এখানে লিখবো, টাইটেল। তাহলে একইভাবে টাইটেলে যেমন শুরু আছে তেমন একটা শেষ আছে, তাহলে স্ল্যাশ টাইটেল।
তাহলে টাইটেল শুরু এবং শেষের ভিতরে এখন আমি এখানে ভিতরে লিখে দিব যে টাইটেলে কি দেখতে চাই। তাহলে আমি যদি এখানে লিখে দেই যে ওয়েলকাম টু জাস্ট ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রাম, এই কথাটা আমি লিখলাম। আমি এখানে আমার স্মল লেটার হয়ে যাচ্ছে যেহেতু আমি ক্যাপিটাল ইউজ করতেছি। আমরা নর্মালি যখন লিখবো তখন স্মলই লিখে দিই। আমি ক্যাপস লকটা পথ অফ করে নিচ্ছি। এটা ধরেন আমি আমার টাইটেলে লিখতে চাই ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং ক্লাস। তার মানে এখন যেমন আমাদের যখন রান করতেছিলাম আমাদের যখন প্রথম আলো বাংলা নিউজ পেপার দেখাইতো, আমাদের পেজটাকে যখন আমরা রান করব তখন আমাদের এখানে দেখাবে ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং ক্লাস, ওই টাইটেল বারে ওই পজিশনে দেখাবে এই কথাটা। তাহলে এখানে আপনি যা লিখবেন যেভাবে লিখবেন ওইভাবে ওইটা ওখানে শো করবে ব্যাপারটা এরকম। তাহলে হেডের ভিতরে আমরা টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করলাম, এখানে আমরা মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ এগুলো ইউজ করব। আপাতত এটা ইউজ করছি না, জাস্ট টাইটেলটা দেখলাম। নেক্সট আমাদের তাহলে কি হবে, বডি পার্টে আমরা কি রাখবো। তাহলে বডি পার্টে আমরা যা রাখবো সেটা আসলে আমাদের কি হবে, আমাদের বডিতে দেখা যাবে। আমাদের যেই এই যে এখানে যে বডি পার্টটা দেখতে পাচ্ছি যে প্রথম আলো লেখা আছে বা বাকি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই যা যা কিছু আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোতে ঢোকার পরে বা যে কোনো একটা ওয়েবসাইট ঢোকার পরে যা কিছু দেখতে পাই ভিতরের দিকে, এই পুরোটাই হচ্ছে বডি। তাহলে আমি বডিতে কি রাখবো সেটা বলবো কোথায়, আমাদের যে বডি যেই ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে এখন সেটা বলবো যে আমি কি কি দেখতে চাই। তাহলে বডি পার্টে আমরা যেই ট্যাগ গুলো ইউজ করি আমরা জাস্ট কিছু প্র্যাকটিস করি। প্রথমেই আমরা যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ ব্যাপারটা কিরকম, যে আমরা যদি প্রথম আলোর সাইডে ঢুকি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ফুটবল খেলার শেষে এরকম একটা হেডিং দেখতে পাচ্ছি এখানে। আবার উপরে দিয়ে গেলে এই যে সীতাকুণ্ডের 6 ঘন্টার ব্যবধানে একটা হেডিং দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোকে আমরা বলি হেডিং। যে কোনো একটা নিউজ যখন আমরা পড়ি নিউজের একটা হেডিং থাকে, দেন নিউজের কন্টেন্ট থাকে যে এটার ভিতরে কি বলছে। তাহলে হেডিংটা একটু বড় থাকে দেখতে, যাতে আসলে আমার চোখটা এখানে যায়, তাই না। তাহলে এই জিনিসগুলোকে আমরা ওয়েবসাইটের রেসপেক্টে হেডিং বলি, যা কোন জিনিসটাকে আমরা আসলে ফোকাস করতেছি। তাহলে আমি যেটাকে ফোকাস করতে চাই ওই জিনিসটাকে আমরা হেডিং এর ভিতরে লিখবো। তাহলে হেডিং লেখার জন্য নিয়মটা কিরকম, হেডিং লেখাটা খুব সিম্পল, যে বডির ভিতরে আমরা হেডিং ট্যাগ ইউজ করবো। তাহলে হেডিং ট্যাগ ইউজ করার জন্য একই রকম আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এরপরে আমরা এখানে হেডিং এর জন্য লিখবো এইচ, এইচ ফর হেডিং। তাহলে আমি স্মল বসলাম যে স্মল ক্যাপিটাল কোনো ফ্যাক্টর না, আমি স্মলেও লিখতে পারি ক্যাপিটালও লিখতে পারি। তাহলে আমি যে স্মল লিখে দেখবেন একই রকম কাজ করবে। আমি লিখলাম এখানে H1, এটা চাইলে ক্যাপিটাল দিয়ে এইচ লিখে 1 লিখতে পারতাম, কোনো প্রবলেম নাই, একই জিনিস। তাহলে H1 কথাটা লিখলাম মানে হচ্ছে এইচ দিয়ে মিন করতেছে হেডিং, আর 1 দিয়ে মিন করতে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার হেডিং, যেটা সব থেকে বড় শো করবে। তাহলে হেডিং তার মানে কি বোঝা যাচ্ছে যে 1 যেহেতু বলা আছে তার মানে 2, 3, 4ও থাকতে পারে। তাহলে হেডিং এরকম কয়টা আছে HTML এ, টোটাল আমাদের 6টা হেডিং আমরা HTML ইউজ করতে পারি। এটা প্রথমটা হচ্ছে H1 থেকে শুরু হবে, এরপরে H2, H3, H4, H5 এন্ড H6। তাহলে H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং আর H1টা সব থেকে বড় হেডিং। তাহলে আমি যদি সব থেকে বড় হেডিং চাই তাহলে আমরা H1 ইউজ করবো, একইভাবে যদি এর থেকে একটু ছোট চাই তাহলে H2 ইউজ করবো, H3 ইউজ করবো। তাহলে আমরা প্রত্যেকটাকে দিয়ে দেখবো যে কোনটা আসলে দেখতে কিরকম আসে। তাহলে H1 এর ভিতরে আমরা যদি কিছু লিখতে চাই যে H1 এ কি লিখবো, ধরেন আমি আমাদের যে প্রথম আলোর পেপার ছিল এখান থেকে যদি আমরা এই কথাটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করলাম, কপি করে এই লেখাটাই আমরা চাই যে H1 এর ভিতরে পেস্ট করে দিলাম। তাহলে H1 শুরু করলাম, অবশ্যই H1 কে শেষ করতে হবে। তাহলে আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে H1 বলতে হবে, যেটা দিয়ে বোঝাবে যে আমার H1 ট্যাগটা ক্লোজ হলো। তাহলে H1 স্টার্ট, ভিতরের দিকে আমি কি দেখতে চাই সেই কথা লিখলাম, H1 ক্লোজ। তাহলে আমি এই H1 এর যে ট্যাগটা আছে এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করব। কপি করবো এই কারণে যেহেতু আমাদের বাকি যে ট্যাগ গুলো আছে H2, H3 এগুলো আসলে দেখতে কেমন, যাতে ওইটা একটা আইডিয়া আমরা পাই। জাস্ট এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এরপর এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি এটা কপি করলাম। আপনি চাইলে এটাকে লিখেও নিতে পারেন, বাট কপি করলে কি হচ্ছে আমাকে টাইপ করতে হচ্ছে না, জাস্ট আমি H1 এর পরে একটা এন্টার দিয়ে সেকেন্ড চলে আসলাম লাইনে, আমি এটাকে পেস্ট করলাম। তাহলে Ctrl+V অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট যেভাবে খুশি করতে পারি, আবার এন্টার করে আবার Ctrl+V কিবোর্ড থেকে দিতে চাইলে দিতে পারি। তাহলে এইভাবে চাইলে আমরা কপি করে কি করতেছি, একটা জিনিসকে ডুপ্লিকেট করে নিচ্ছি যতবার আমার দরকার। জাস্ট আমি যদি কি মাউস দিয়ে করতে চাইতাম তাহলে আমি রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট অপশন আছে এখানে চাপ দিতে পারতাম। আর কিবোর্ড দিয়ে করতে চাইলে শর্টকাট হচ্ছে কপির জন্য Ctrl+C, মানে সিলেক্ট করার পরে
সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে সি চাপলে কপি হবে, আর রাখার জন্য যেখানে রাখতে চাই সেখানে প্রথমে একটা ক্লিক করে নিব, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ভি চাপতে হবে, দ্যাট ইজ পেস্টের জন্য। আর মাউস দিয়ে করতে চাইলে জাস্ট এখানে এসে ক্লিক করে পেস্ট অপশনে প্রেস করে দিলেই পেস্ট হবে। এখন সবগুলো যেহেতু H1 আছে, আমরা একটু হেডিংটা চেঞ্জ করি, সেকেন্ডের জন্য বলি H2, তারপর একটা আমরা দেখবো এটা H3 দিলে কেমন আসে, এই সেম জিনিস যদি H4 এ করি তাহলে কেমন আসে, H5 এন্ড H6। তার মানে জাস্ট হেডিং এর নাম্বারটা চেঞ্জ করলাম যাতে আমরা ডিফারেন্ট হেডিং গুলোর মানে ডিফারেন্সটা বুঝতে পারি যে কোন হেডিং এ আসলে কতটুকু সাইজ দেখেন। তাহলে আমাদের যখন লাগবে তখন ওইভাবে করে আমরা চুজ করবো যে কোথায় ক্ষেত্রে কোন হেডিংটা ইউজ করতে পারবো। তাহলে এই পাশেও ক্লোজিং ট্যাগের ক্ষেত্রেও সিমিলার, যে আমাকে বলতে হবে যে কোন ট্যাগটাকে আমরা ক্লোজ করছি। তাহলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম অবশ্যই ওই ট্যাগটাকেই ক্লোজ করতে হবে, যেহেতু আমি 4 দিয়ে শুরু করেছি, ক্লোজিং ও 4 বলতেছি। এটা হচ্ছে 5 দিয়ে শুরু ছিল, 5 দিয়ে ক্লোজিং করলাম, এটা 6 এর 6 দিয়ে ক্লোজিং, এটুকু করলাম। এখন আমি এটা এই যে কাজ করলাম, এখানে আসলে বেসিক্যালি কি করলাম, একটা টাইটেল লিখলাম ওয়েবসাইটের, আর বডির ভিতরে কিছু হেডিং দেখলাম। এখন এই জিনিসটাকে আমি দেখতে চাই যে দেখলে কেমন লাগে। আসলে আমরা তো কোড করছি, কিছু আউটপুট দেখতে পাই না এখনো, যে এই জিনিসটা রান করলে কেমন আসে। আসলে যখন আমরা ইন্টারনেটের ব্রাউজার দিয়ে দেখবো তখন এটার আউটপুট কি আসবে এটা দেখতে চাই। তাহলে দেখার জন্য প্রথমেই আমার কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। তাহলে একটা ফাইল যে আমরা তৈরি করলাম এটাকে সেভ করতে হবে আমাকে প্রথমেই, দেন আমি এটাকে দেখতে পারবো। তাহলে সেভ করার জন্য আমরা দেখি এখানে যে আমাদের যে নোটপ্যাডটা আছে এখানে স্যার ভাই, স্যার এই যে লাস্টের যে H5 রয়ে গেছে এটা। আচ্ছা H5 হয়ে গেছে, তাহলে এটাকে H6 করে দিতে হবে। জি। আমরা H6 নিয়ে কাজ করছি। ওকে, তাহলে এটা H6 দিয়ে শুরু হলে H6 দিয়ে শেষ হবে। নেক্সট আমরা কি করব, যে ফাইল যে অপশনটা আছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন আছে, নিউ, নিউ উইন্ডো, ওপেন, সেভ। তাহলে এই সেভ বাটন এখানেও প্রেস করতে পারেন চাইলে, অথবা দেখেন সামনের দিকে শর্টকাট লেখা আছে, কিবোর্ড শর্টকাট। যদি কিবোর্ড দিয়ে যারা করেন বা করতে চান তারা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এস চাপলে সেভ হবে। তাহলে আমরা জাস্ট সেভ বাটনে প্রেস করলে একই কাজ হচ্ছে। তাহলে সেভ প্রেস করার পরে আমাকে জাস্ট এরকম একটা ডায়লগ বক্স আসছে, যেখানে আমাকে দেখাইতে হবে যে আমি এই ফাইলটা আসলে কোথায় সেভ করতে চাই, মানে লোকেশনটা কোথায় সেভ করতে চাই। তাহলে লোকেশন বলতে হচ্ছে আমার পিসির কোন ড্রাইভে কোন ফোল্ডার এটা সেভ করতে চাই সেটা বলে দিব। তাহলে আমি যদি ডেস্কটপে চাই, ডেস্কটপ মানে আমার মেইন স্ক্রিনে যদি চাই, তাহলে ডেস্কটপ সিলেক্ট করবো, অথবা ডিফারেন্ট লোকেশনে চাইলেও আমরা যেখানে চাই ওটাকে সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমি জাস্ট ডেস্কটপে ক্লিক করলাম, এবং ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করে নিই যাতে আমাদের ফাইলটা পরবর্তীতে ওইখান থেকে আমরা পাই। তাহলে ফোল্ডার তৈরি করার জন্য খুব সিম্পলি যেখানে খেয়াল করেন নিউ ফোল্ডার নামে একটা বাটন দেওয়া আছে এখানে, আমি এখানে ক্লিক করলেও ফোল্ডার তৈরি হবে। অথবা আমি যদি এই যে ব্ল্যাঙ্ক যে স্পেসটা দেখতে পাচ্ছি এখানে, আমরা এখানে যদি মাউসের রাইট ক্লিক করি সেক্ষেত্রে আমরা যে এখানে নিউ, নিউ থেকে ফোল্ডার এটাও ইউজ করতে পারবো। তাহলে মাউসের রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, এখান থেকেও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ফোল্ডার মানে হচ্ছে জাস্ট এরকম একটা বক্স যেখানে আমি কিছু ফাইল জমা করতে পারি, অথবা এখান থেকে জাস্ট নিউ ফোল্ডারে ক্লিক করলেও হবে। তাহলে আমি জাস্ট এই যে রাইট বাটন করে নিউ ফোল্ডার এখানে চাপ দিলাম, দেন আমাদের নিউ ফোল্ডার চলে আসছে। এখন আমরা নাম দিয়ে দিই, যেহেতু আমরা HTML নিয়ে কাজ করতেছি আমরা নাম দিয়ে দিলাম ফোল্ডারের HTML। আমরা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারি, দিলাম। এখন এই HTML ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ফাইলটাকে সেভ করতে চাই। তাহলে HTML ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো, জাস্ট ডাবল ক্লিক করে ঢুকলাম। তাহলে উপরের দিকে দেখেন আমাদের যেই অ্যাড্রেস বারে বলা আছে আমাদের এই ফাইলটা কোথায় সেভ হবে, দিস পিসি ডেস্কটপ HTML। তার মানে আমার পিসি ডেস্কটপ যেটা আছে তার ভিতরে HTML নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, ওর ভিতরে আমাদের ফাইলটা সেভ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লোকেশন। পরবর্তীতে যখন আমি এই ফাইলটা খুঁজবো তখন আমি আমার ডেস্কটপ থেকে HTML ফোল্ডারটা খুঁজলে এটা পেয়ে যাবো। আর নিচের দিকে দেখতে পাচ্ছি ফাইল নেম, যে আমি যখন সেভ করবো অবশ্যই এটা নাম দিতে হবে যে আমি কি নামে সেভ করবো, কারণ নাম ছাড়া তো সেভ করা যাবে না। তাহলে অবশ্যই আমাকে একটা ফাইলের নাম দিতে হবে, যে আমি ফাইলের নাম কি দিতে চাই। তাহলে নর্মালি আমরা যে কোনো নাম দিতে পারি HTML ফাইলের ক্ষেত্রে, বাট মানে একটা কনভেনশন আমরা ফলো করি, যখন HTML এর প্রথম পেজটা আমরা তৈরি করি এটাকে আমরা নর্মালি নাম দিই ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে আমরা বোঝাই সূচি, তাই না? নর্মালি একটা বইয়ের উপরের দিকে একটা ইন্ডেক্স পেজ থাকে যেখানে বলা থাকে আসলে যে কোন পেজে কি আছে। কারণ প্রথম আলো যে পেজ পেপারটা আমরা দেখলাম, দেখেন এটাকে আমরা বলতে পারি প্রথম আলোর ইন্ডেক্স পেজ। কেন ইন্ডেক্স পেজ বলতেছি, যেখানে এখানে দেখা সর্বশেষ নামে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে লেটেস্ট যে নিউজ গুলো এগুলো আমাকে দেখাবে। রাজনীতি প্রেস করলে রাজনীতি নিউজ গুলো দেখাবে। তার মানে এটা একটা কি হচ্ছে, মেইন একটা মানে আমাদের সূচিপত্রের মতো। আমি এখান থেকে যেই জায়গায় ক্লিক করব আমাকে ওই পেজটা ওপেন করে দেখাবে। তাহলে এই জন্য এটাকে আমরা ইন্ডেক্স পেজ বলি নর্মালি। তাহলে আমরা নামটা ইন্ডেক্স দিলাম, আমি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারতাম, এটা কোনো প্রবলেম না যে আমি কোন নাম দিতে হবে। বাট কনভেনশনালি আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি প্রথম পেজটাকে বা ফার্স্ট পেজটাকে ইন্ডেক্স
বলার রুলস, এটাই করে আসলে ম্যাক্সিমাম। তাহলে আমি এখানে ইন্ডেক্স কথাটা বললাম। নেক্সট দেখেন, যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করতেছি, আমাদের এটা কোন ধরনের কোড লিখছি বলেন তো? HTML কোড লিখছি, তাই না? এখানে আমরা যে পেজ তৈরি করছি এখানে HTML এর কোড লিখছি, তাহলে অবশ্যই এই ফাইল নেমের পরে একটা ডট দিতে হবে, মানে ফুল স্টপ যেটাকে বলি, ডট দিয়ে আমরা এখানে লিখে দিব HTML। তাহলে প্রথমে ফাইল নেম, দেন ডট HTML। তাহলে এই ডট HTML এই অংশটাকে আমরা বলি এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে এটা কোন টাইপের ফাইল। আমি যে ফাইলটা তৈরি করলাম ইন্ডেক্স ফাইল, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, নাকি এটা কোনো মুভির ফাইল, নাকি এটা গান শোনার একটা ফাইল? তাহলে আমাকে বলতে হবে যে না, এটা একটা HTML ফাইল, তাহলে যেন ডট HTML কথা লিখে দিতে হবে। তাহলে এটাকে একটা ফাইলের এক্সটেনশন বলে। যেমন আমরা PDF ফাইল যখন দেখি, লাস্টে লেখা থাকে ডট PDF, তার মানে বোঝা যায় যে একটা PDF ফাইল ওপেন করতে গেলে একটা PDF এডিটর লাগবে যেখান থেকে এই ফাইলটা ওপেন হবে। তাহলে প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন বা একটা ফরম্যাট থাকে, আমাকে সেভ করার সময় ওই ফরম্যাটটা মেনটেন করেই সেভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। কেউ যদি এই ডট HTML অংশ না দেই, তাহলে দেখবেন এই ফাইল কিন্তু আমার রান করবে না। তাহলে ইন্ডেক্স ডট HTML। এরপর আরেকটা কাজ এখানে করতে হবে, দেখেন এখানে বলা আছে সেভ অ্যাজ টাইপ, দেওয়া আছে টেক্সট ডকুমেন্ট, যে আমি কি এটা টেক্সট ডকুমেন্ট আকারে সেভ করব। তাহলে আমি টেক্সট ডকুমেন্ট আকারে যদি সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই ফাইলটা রান করবে না, কারণ আমি তো এটা টেক্সট ডকুমেন্ট না, এটা তো HTML ফাইল আমার। এটা আমি এখানে লিখলাম যে ডট HTML, বাট এখানে শো শো করতেছে কি, যে তুমি কি এটা টেক্সট ডকুমেন্টে সেভ করতে চাও ডট TXT ফর্মে। আমি তো TXT ফর্মে চাই না, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি অল ফাইল এটাকে চুজ করে দিব। তাহলে এটা শুধুমাত্র নোটপ্যাডে যখন করবেন তখন এই কাজটা করে নিতে হবে, যে আমার ফাইলের নাম কি হবে সেটা দিয়ে ডট HTML, আর সেভ অ্যাজ টাইপটা বলবো অল ফাইল। যদি এখানে টেক্সট ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আসলে কাজ হবে না। তাহলে প্রথমে আমাকে ফাইলের নাম ডট HTML এটা লিখতে হবে, জাস্ট এটা একটু আবার লিখতেছি HTML, দেন আমাকে এটাকে বলতে হবে অল ফাইল। এই দুইটা কাজ করা হয়ে গেলে আমরা জাস্ট এখানে সেভ যে বাটনটা আছে এখানে প্রেস করে দেবো, এটুকুই কাজ। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এখন আমি এই ফাইলটা দেখতে চাই যে আসলে এটা রান করলে কেমন আসে। তাহলে আমি এটা একটু মিনিমাইজ করে রাখতেছি, আমার উইন্ডোটাকে জাস্ট আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখতেছি। এখন আমি এটাকে কোথায় সেভ করছিলাম মনে আছে অবশ্যই, তাই না? আমি সেভ করছিলাম কোথায়? আমার ডেস্কটপে। এই যে দেখেন, এটা ডেস্কটপ আমার মেইন স্ক্রিন। এখানে যে HTML নামে যেই ফোল্ডারটা আমার এখানে দেখা যাচ্ছে HTML, তাহলে আমি HTML নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। এটার ভিতরে যদি ঢুকে পড়ি, দেখবো যে এখানে এই যে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, এই ফাইলটাই আমরা তৈরি করেছি, তাই না, নোটপ্যাড ইউজ করে। এখন এটাকে দেখতে চাই, তাহলে এই যে HTML ফাইলগুলো দেখার জন্য আমাকে যেই প্রোগ্রাম বা যে সফটওয়্যার ইউজ করে দেখতে হয়, সেই সফটওয়্যারের নামই হচ্ছে ব্রাউজার। তাহলে ব্রাউজার যদি আমার কাছে থাকে, তাহলে শুধুমাত্র এই ফাইলটার ভিতরে কি আছে এটা আমরা আউটপুট দেখতে পাবো। তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, জাস্ট এটার উপরে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এখানে যদি শুধুমাত্র ওপেন দেই, তার মানে কি হবে, এটা নোটপ্যাডই ওপেন হবে, তাহলে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাবো না। জাস্ট ওপেন দিলে কি হবে, যা লিখছিলাম সেটাই দেখা যাচ্ছে। বাট আমি তো এইভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই এটা আউটপুটে কি আসে, রেজাল্টটা কি আসে। সেই জন্য আমরা রাইট ক্লিক করার পরে আমি চলে যাবো কোথায়, এখানে ওপেন উইথ নামে একটা অপশন আছে, ওপেন উইথ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ব্রাউজারের কথা বলা আছে। আমার কম্পিউটারে যে ব্রাউজার গুলো দেওয়া আছে, যেমন এখানে অ্যাভাস্ট ব্রাউজার দেওয়া আছে, গুগল ক্রোম দেওয়া আছে, ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া আছে, এইজ দেওয়া আছে, এরপর অপেরা দেওয়া আছে। তাহলে আপনাদের ক্ষেত্রে যে ব্রাউজার গুলো দেওয়া থাকবে এগুলো এখানে দেখাবে যে আপনার কোন কোন ব্রাউজার আপনার কম্পিউটারে আছে। তাহলে আমি এখান থেকে যে ব্রাউজারে এই ফাইলটা দেখতে চাই, যেমন আমি ক্রোমে দেখতে চাই, জাস্ট ক্রোমে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে দেখেন আমার কিন্তু এটা ক্রোমে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছি কি, প্রথম আলো যে নিউজ পেপারটা ছিল তার পাশে কিন্তু আমার এই ফাইলটা ওপেন হয়েছে, দেখা যাচ্ছে কিনা? দেখতে পাচ্ছেন? জি স্যার। উপরের দিকে দেখেন টাইটেল লেখা আছে ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং, যেটা আমরা লিখছিলাম টাইটেলের ভিতরে সেটা কিন্তু এখানে শো করতেছে এখন। ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রাম, যেহেতু ক্যাপিটাল লেটারে লিখছিলাম এই জন্য ক্যাপিটাল লেটারে শো করতেছে। বলছিলাম যে যেভাবে লিখবো ওইভাবেই শো করবে, যেমন প্রথম আলো ওইভাবে লিখছেও ওই জন্য ওইভাবে শো করতেছে, আমার ক্ষেত্রে আমি ওইভাবে লিখছি এটা শো করছে। আর ভিতরের দিকে দেখেন এই যে বডিতে বা হোয়াইট এরিয়ার ভিতরে পেজের যেগুলো লেখা আছে এগুলো আমরা কোথায় লিখছিলাম, তাহলে HTML এর কোন অংশে লিখছিলাম এগুলো? বডিতে লিখছিলাম না? মানে বডি পার্টে যা লিখছি সেটা কিন্তু এই হোয়াইট অংশে দেখা যাচ্ছে, আর যেটা হেডের ভিতরে লিখছিলাম সেটা আমাদের এই টাইটেল এখানে দেখা যাচ্ছে, যে আমার টাইটেলটা কি এটা। আর বডি পার্টে দেখেন আমরা একই কথা লিখছিলাম, বাট শুধুমাত্র ট্যাগটা চেঞ্জ করছিলাম, H1 থেকে শুরু করে H6 দেখা যাচ্ছে। সব থেকে বড় যেটা আসছে এটা কি ছিল, আমাদের H1 ট্যাগ। এরপর এটা H2, এটা H3, H4, H5, H6। এরকম 6টা হেডিং আমরা ইউজ করতে পারি HTML এ, যেটা দিয়ে আমরা আসলে লেখাটা কত বড় হবে বা কতটা ইম্পর্টেন্ট দিবে ওটা ডিপেন্ড করে। তাহলে শুধুমাত্র বড় করার জন্যই কিন্তু আমরা হেডিং দেই না। হেডিংটা তো আসলে নর্মালি আমি টেক্সটের সাইজ বড় করেও কিন্তু হেডিং করতে পারি, যে আমি কোনো H1 দিব না, আমরা নর্মালি একটা দিব, দিয়ে ওটাকে ফন্ট সাইজ বড় করে দিব।
ফন্ট সাইজ বড় করার জন্য আমাদের সিএসএস আছে, আমরা পরে জানি, দেখবো হয়তো। বাট আমি কিন্তু হেডিং দিয়েই হেডিংটা দিতে হবে। তাহলে আমরা যখন এই যে প্রথম আলো দেখতে পাচ্ছি যেগুলো যেমন দেওয়া আছে, এগুলো কিন্তু নর্মালি হেডিং দিয়েই দেওয়া আছে। তাহলে হেডিং দিলে কি হয়, যখন আমরা ইন্টারনেটে কোনো একটা ওয়েব পেজ সার্চ করি তখন ওই হেডিং গুলো সে ম্যাচ করে। আপনি গুগলে যখন কোনো একটা কিছু লিখে সার্চ করেন তখন দেখে যে ওই হেডিং এ কোথাও ওই কথা লেখা আছে কিনা, যদি থাকে ওই জিনিসটা আপনার সামনে চলে আসে। তাহলে হেডিং দিলে সেটা আসলে ওটাকে আমরা বলি হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আমরা যখন কোনো একটা জিনিস ইন্টারনেটে লিখে সার্চ করি তখন কিন্তু ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে, বাট সবগুলাই কি আমার সামনে আসে? আমার সামনে কি আসে, আমাদের একটা পেজে হয়তো 10টা বা 12টা রেজাল্ট আসে, এরপরে নেক্সট পেজে গেলে আরো কিছু রেজাল্ট দেখতে পাই, তারপরে পেজে আরো কিছু রেজাল্ট দেখতে পাই। এখন প্রথমে আমার কাছে যেটা আসে এটা আসে কিভাবে, মানে আমার যে কিওয়ার্ড আমি লিখতেছি গুগলে ওইটার সাথে যার সব থেকে বেশি ম্যাচ করছে, যারটার সাথে মিলে গেছে, ওই জিনিসগুলো সে গুগল কি করছে আমার সামনে এনে হাজির করছে, যেন আমি ওটা ক্লিক করে ওই ইনফরমেশন দেখতে পাচ্ছি। তার মানে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাকে অবশ্যই যেই হেডিং গুলো আমরা দিব এগুলো হেডিং ট্যাগ দিয়ে দিতে হবে, যে কোন ধরনের হেডিং ইউজ করছে, হেডিং 2, হেডিং 1, হেডিং 3, এভাবে করে হেডিং দিয়ে আমাকে এইগুলো করতে হবে। তাহলে আমরা জাস্ট হেডিংটা দেখলাম যে কিভাবে এইচটিএমএল এ হেডিং ট্যাগ ইউজ করা যায়। জাস্ট একটা ট্যাগ দেখলাম, হেডিং ট্যাগ। তাহলে এরকম আরো অনেকগুলো ট্যাগ আছে যেগুলো ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করি। তাহলে কি কি ট্যাগ আছে আর আমরা যদি দেখতে চাই, তাহলে হেডিং এর পরবর্তীতে আমরা যদি এখানে এর নিচে আসি, এখানে আমরা আর একটা ট্যাগ দিব ধরেন। তাহলে কিরকম ট্যাগ দিব, ধরেন আমি কিছু লেখা নিয়ে আসি প্রথমে। তাহলে আমরা আমাদের যে নিউজ পেপারটা ছিল প্রথম আলো, এখান থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসতে আপনাদের টাইপিং এর টাইমটা সেভ হয়। তাহলে জাস্ট আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস দিয়ে ধরে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে আমাদের জাস্ট এই যে আমাদের যে এসটিএমএল ফাইলটা ছিল এটার ভিতরে হেডিং এর নিচে এখানে বসাই দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন যে লেখাটা নিয়ে আসছে এটা এখানে চলে আসছে কিন্তু আমার। আসার পরে এটা এখন যে আমি এটাকে আবার রান করে দেখতেছি যে এটা আসার পরে আমার রেজাল্টে কি আসলো, তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমি এই কথাটা নতুন ভাবে নিয়ে আসছি, এটা আগে ছিল না আমাদের, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাকে এটাকে আবার সেভ দিতে হবে। তাহলে যখনই আমি আমার এই ফাইলে কোনো কিছু আপডেট করব, মানে কোনো কিছু চেঞ্জ করবো, ধরেন লেখা চেঞ্জ করেন, হেডিং একটা বাড়ান কমান, অন্য যে কোনো কিছু করেন, তাহলে অবশ্যই সেটাকে সেভ করতে হবে। তাহলে সেভ করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে Ctrl+S চাপ দিলেই হবে, আপনাকে আর কিছু জিজ্ঞেস করবে না যে কোথায় সেভ করবেন, কি নামে সেভ করবেন, কারণ এগুলো অলরেডি আমরা বলে ফেলছি আগে। তাহলে নতুন কিছু চেঞ্জ করার পর আমাকে এটাকে সেভ দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+S অথবা ফাইল থেকে সেভ বাটনে প্রেস করলেই এটা আবার আপডেট হয়ে যাবে, নতুন যে জিনিসটা এটাকে সে আপডেট করে নেবে। এখন যদি আমি আবার আমাদের ব্রাউজারটাকে যাই, যেখানে আমাদের এই যে ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং ছিল, এটা ওপেন করলে দেখেন আমাদের কিন্তু নতুন লাইনটা আসে নাই। কেন আসে না, যেহেতু এটা আগে থেকেই আমাদের লোড করা ছিল। আমি এটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার জন্য আমাদের এই যেখানে একটা রিলোড বাটন আছে, এই রিলোড বাটনে প্রেস করলেও হবে, অথবা এটাকে অফ করে দিচ্ছি আগের মতো করে, যদি অফ করে দেই দেন আগের মতো করে আমাদের কোথায় ছিল, এটা এইচটিএমএল এর ভিতরে ছিল। এটাকে ওপেন করতে গেলে বুঝলাম কি করতে হবে, রাইট ক্লিক করে ওপেন উইথ, কোন ব্রাউজারে করতে চাই ওখানে ক্লিক করলে কি হবে, নতুন ফাইলটাই সে এখন রান করতে। দেখেন আমাদের এই যে কথাটা এখন চলে আসছে, যেটা আমি কপি করে নিয়ে আসছিলাম। এই যে কথাটা আসছে এটা কিন্তু আমরা হেডিং বা কোনো কিছুর ভিতরে লিখি না, নর্মাল লেখা ছিল, নর্মাল ভাবে এখানে আসছে, এখানে কিন্তু কোনো ট্যাগ ইউজ করি নাই। একটু খেয়াল করেন যে আমাদের এখানে কিন্তু কোনো ট্যাগ নাই, H1, H2, H3 কোনো ট্যাগের ভিতরে লিখি না, নর্মালি টাইপ করছি। এখন এটাকে যদি আমরা ছোট করে দিই যাতে নিচের লেখাগুলো দেখা যায়, এত বড় না, চলবে। ওকে, তাহলে এই সেম লেখাটাকে আমরা আরেকটা কপি করি, আরেকটু কপি করে একটু বড় করে নিই। জাস্ট আমি এখানে এটাকে আবার পেস্ট কয়েকবার পেস্ট করে নিলাম, দেন কিবোর্ড থেকে Ctrl+Save অথবা ফাইল থেকে সেভ করে নিলাম। দেন আমি এটা দেখি, এখন যদি এটাকে রিফ্রেশ দেই বা রান করি তখন দেখা যাবে যে এই যে আমি যেহেতু একই লেখা বারবার করে নিয়ে আসলাম সে এরকম করে একটা জিনিস আমাকে দেখাচ্ছে। এখন এইখানে যে লেখাগুলো আসছে এটা কিন্তু সব একসাথে আসছে। আমি যদি চাই যে এই লেখাটাকে দুইটা ভাগে দেখবো, যেটাকে আমরা প্যারাগ্রাফ বলি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে যখন আমরা কোনো ডকুমেন্ট লিখি তখন আসলে অনেকগুলো প্যারা ওয়াইজ লিখি, তাই না, প্যারা দিয়ে লিখি, যে ফার্স্ট প্যারা এটা লিখলাম, সেকেন্ড প্যারা এটা লিখলাম। তাহলে আমি এখানেও চাচ্ছি যে এই লেখাগুলো যেটা দেওয়া আছে এটা দুইটা প্যারায় থাকবে। প্রথম এই 3টা লাইন হয়তো ফার্স্ট প্যারায় থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে প্রথম 3টা লাইন, আর পরবর্তী 3টা লাইন হয়তো আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে, বাট সেটা কিন্তু সেভাবে আসতেছে না, পুরোটা একসাথে আসতেছে। এখন কেউ যদি মনে করে যে আমি যদি এরকম করতাম যে আমি হয়তো
যতটুকু প্রথম লিখতে চাই এটা লেখার পরে বাকি অংশটুকু যদি আমরা এরকম এন্টার দিয়ে দিয়ে হয়তো নিচে নিয়ে আসতাম, যে এটা প্রথম থাকবে, প্রথম প্যারা এটা থাকবে, তারপরে একটু ফাঁকা থাকবে, তার দ্বিতীয় প্যারা এটা থাকবে। এটা যদি করে আমরা একটু ফাইল থেকে সেভ দেই অথবা কন্ট্রোল S দিয়ে সেভ দেই, ব্রাউজারে চলে যাওয়ার পর যদি আমি এটাকে রিলোড দেই, দেখবেন আমার কোনো চেঞ্জ আসে নাই। আমি যে আমার ইন্ডেক্স ফাইলে দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ তৈরি করলাম এন্টার দিয়ে ফাঁকা করলাম মাঝখানে, বাট যখন আমি এটাকে রান করছি তখন কিন্তু দেখা যাচ্ছে আগের মতোই আসছে, কোনো চেঞ্জ আসে না। তার মানে যতই আমি হোয়াইট স্পেস দেই না কেন এন্টার দিয়ে, এটা আসলে আমার HTML ফাইলের উপর কোনো ইফেক্ট পড়ে না। তাহলে আমাকে কি করতে হবে এখানে, আসলে যদি এরকম দুইটা প্যারাগ্রাফ চাই, সেক্ষেত্রে আমার প্যারাগ্রাফ বানানোর জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে। যেমন হেডিং এর জন্য ট্যাগ ইউজ করছিলাম H1 থেকে H6, একইভাবে প্যারাগ্রাফ বানানোর জন্য আমার কি করতে হবে, এরকম ট্যাগ দিতে হবে। তাহলে আমরা প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ দিব, দেখি এটা যে প্যারাগ্রাফের জন্য কোন ট্যাগ দেওয়া যায়। তাহলে খুব সিম্পল, ট্যাগ গুলো খুবই সিম্পল, মনে রাখা তেমন ডিফিকাল্ট কিছু না। প্যারাগ্রাফের যেহেতু ফার্স্ট লেটার পি দিয়ে শুরু হচ্ছে, তাহলে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা দিব হচ্ছে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন পি, এটা দিয়ে মিন করে যে প্যারাগ্রাফ স্টার্ট। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা পি ট্যাগ ইউজ করলাম। এখন যেখানে আমরা প্যারাগ্রাফটাকে শেষ করতে চাই, ধরেন আমি চাই যে এই যে মায়ানমার এই পর্যন্ত নিয়ে আমার প্যারাগ্রাফটা থাকে এইটুকু, তাহলে এখানে এসে আমরা কি করব, জাস্ট আবার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ দিলাম দেন পি লিখলাম। তাহলে স্ল্যাশ দিয়ে লেখার মানে কি ছিল, এন্ডিং, তাই না? এটা হচ্ছে পি এর এন্ডিং, এটা হচ্ছে পি এর স্টার্টিং। তাহলে এই অংশটুকু সে কি করবে, একটা প্যারাগ্রাফের ভিতরে রাখবে। আগে যেহেতু আমার সবগুলো একসাথে আসতো, বাট এখন যদি রান করে দেখবো যে এই অংশটা আলাদা জায়গায় আসছে, আর বাকি যা আছে এই পি এর পর থেকে বাকি যা আছে এই সবগুলো একসাথে আসছে। একটু দেখি, ফাইল থেকে সেভ দিলাম, দেন আমরা এটাকে আবার ব্রাউজার ওপেন করে রিলোড দিচ্ছি। দেখেন যেটা আমরা প্যারাগ্রাফ করছিলাম এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে মিয়ানমার সহ এই পর্যন্ত আমরা প্যারাগ্রাফ করছিলাম, এটা আলাদা হয়ে গেছে। নিচে একটা ফাঁকার পরে বাকি অংশটা কিন্তু আলাদা আসছে। তাহলে এইভাবে যদি আমরা প্যারাগ্রাফ বা প্যারাওয়াইজ লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে HTML আমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পি ট্যাগ। তাহলে পি মিন করবে প্যারাগ্রাফ, যেখানে শুরু করছেন সেক্ষেত্রে পি স্টার্ট করবেন, যেখানে শেষ করছেন সেখানে পিটা ক্লোজ করবেন। বোঝা যাচ্ছে কি? স্যার বুঝতে পারছি। জি স্যার। একইভাবে প্যারাগ্রাফ ট্যাগের পরে আমাদের, দেখেন আমি যদি চাই এরকম যে আমি প্যারাগ্রাফ করব না, আমি কি চাই যে আমার ধরেন এই যে একটা প্যারাগ্রাফের ভিতরে তো অনেকগুলো লাইন থাকতে পারে, তাই না? একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে মাল্টিপল লাইনের কম্বিনেশন। তাহলে আমি চাই এই যে বাকি যে লেখাগুলো আছে এগুলো আমাদের একটা প্যারাগ্রাফই থাকবে, বাট এই যে ভারত, চীন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, এরপরে আমি চাই যে এই যোগাযোগ থেকে শুরু করে এটা পরের লাইনে আসবে। জাস্ট লাইনটা এখান থেকে ভেঙে যে এই অংশটুকু যোগাযোগ থেকে শুরু করে পরের লাইনে আমাকে শো করবে। যেমন আমরা যখনই আমরা আমাদের প্রথম আলোর পেজে দেখি, দেখেন এখানে কিন্তু এই যে মাহফুজ আলম বলেন পরে এই যে কেমন হওয়ার পরে কিন্তু বাকি অংশটা চলে আসছে এইখানে। তাহলে আমি যদি চাই যে কোনো একটা অংশের পরে লাইনটা ভেঙে পরবর্তী লাইনে চলে আসবে, তখন কিন্তু আমরা প্যারাগ্রাফ ইউজ করবো না। প্যারাগ্রাফ ইউজ করলে ব্যাপারটা কি হয়, প্যারাগ্রাফ ইউজ করলে এই দেখা একটা ফাঁকা চলে আসে দুইটা লাইনের মাঝখানে, যে এটা ফাঁকা, তার মানে এটা ফার্স্ট প্যারাগ্রাফ, এটা সেকেন্ড প্যারাগ্রাফ, এরকম বোঝা যাবে। এটা মাঝখানে একটা বড় ফাঁকা, বাট এখানে দেখেন এরকম কিন্তু নাই। জাস্ট এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে জাস্ট কি আছে যে এখানে শেষ হয়ে গেছে, এরপরে এই দ্বিতীয় লাইনটা আসছে, বাট মাঝখানে কিন্তু অতটা ফাঁকা নেই। তার মানে এই অংশটা একটা প্যারাগ্রাফ প্রথম আলোর ক্ষেত্রে, এরপরে এইটা আরেকটা প্যারাগ্রাফ, এরপর আরেকটা প্যারাগ্রাফ। তার মানে এইগুলো যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের আমি যদি চাই যে একটা লাইনের পরে আরেকটা লাইন আমি নিয়ে আসবো পরের লাইনে ব্রেক করে যে কোনো জায়গা থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। তাহলে আমি যদি এখানে রাষ্ট্রের পরে একটা ব্রেক দিতে চাই, ব্রেক মানে হচ্ছে যেখানে ব্রেক দিব ওইখান থেকে লাইনটা ভেঙে পরের লাইনে নিয়ে আসবে, এটুকুই কথা। তাহলে ব্রেক একটা সিঙ্গেল ট্যাগ। মানে অন্য ট্যাগ গুলো যেটা দেখছি আমরা দেখলাম যে একটা জোড়া থাকে, যেটা শুরু থাকে একটা, শেষ থাকে একটা। যেমন H1 এর ক্ষেত্রে ছিল শুরু শেষ, প্যারাগ্রাফের ক্ষেত্রে ছিল শুরু শেষ। বাট এই ব্রেক ট্যাগটা, এটার কোনো শুরু শেষ নাই, মানে যেখানে ব্রেক দিবেন ওইখান থেকেই সে ভেঙে যাবে। তাহলে ব্রেক লেখার জন্য নিয়ম হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দেন লিখবো বিআর। বিআর মানে হচ্ছে ব্রেক। এটা দিয়ে দিলে কি হবে, এইখান থেকে সে লাইনটা ভেঙে বাকিটা পরবর্তী লাইনে নিয়ে আসবে। প্যারাগ্রাফ তৈরি হবে না কিন্তু, জাস্ট পরের লাইনে নিয়ে আসবে। একটু সেভ করে দেখে আসলেই কাজ করে কিনা। সেভ দিলাম, দেন আমি এটাকে ব্রাউজারে যে রিলোড দিলাম, তো দেখা যাচ্ছে যে আমাদের যেখান থেকে আমরা ব্রেক দিয়েছিলাম সেই অংশটা কোথায় চলে গেছে আমাদের। এই যে এখানে দেখেন, এই যে এখানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত, চীন, মিয়ানমার, এখানে এই অংশটা, মিয়ানমারের পরে এই অংশটা কিন্তু ব্রেক করে চলে আসছে পরের লাইনে। আমরা দেখি
Yes, যেখানে আমাদের বিআর ট্যাগ ইউজ করছে। আমি যে বিআর ট্যাগটা এখানেও ইউজ করছি, যেমন এখানে যদি ইউজ করছে যে মাহফুজ আলম বলার পর এখানে একটা বিআর ইউজ করছে, তাহলে আমরা আবার এখানে কাজ করছি। একই কাজ হবে, জাস্ট আমি এটাকে সেভ করলাম, ব্রাউজার থেকে এটাকে রিলোড দিলাম। তাহলে দেখেন এই যে মাহফুজ আলম বলেন, এখান থেকে লাইনটা ভেঙে পরের লাইনে চলে আসছে। আপনি যেখানেই বিআর ট্যাগ দিবেন ও কি করবে, ওইখান থেকে লাইনটা ভেঙে পরের লাইনে নিয়ে আসবে, বাট প্যারাগ্রাফ কিন্তু একটাই আছে। তাহলে আমরা বিআর ইউজ করে লাইন ব্রেক করতে পারবো, আর পি দিয়ে আমরা প্যারাগ্রাফ মেনশন করতে পারবো যে প্যারাগ্রাফ ইউজ করতে চাই কিনা। এটা কি বুঝছেন? স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে একইভাবে আমরা এরপরে কিছু ট্যাগ দেখবো যেগুলোকে আমরা বলি আসলে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং মানে হচ্ছে, নর্মালি যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন তারা জানেন যে আমরা কোন একটা লেখা লেখার পরে কি করতে পারি, কোন একটা অংশকে আমরা একটু বড় করতে পারি, যেটাকে আমরা বোল্ড বলি। বোল্ড মানে মোটা করে লেখা, বাস লেখার সাইজ এরকমই থাকবে, বাট লেখাটা একটু মোটা হয়ে থাকবে, যেটা আমরা ধর মার্কার পেন দিয়ে লেখলে একটু মোটা করে লেখা হয়, এরকম টাইপের। যে কোনো একটা লেখা একটু মোটা করে লিখতে চাই, মোটা করে লেখার উদ্দেশ্য যাতে ওখানে আমাদের চোখ পড়ে সহজেই। অথবা কোনো একটা লেখা একটু বাঁকা করে লিখতে চাই, যেটাকে ইটালিক বলে আসলে। আবার কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আন্ডারলাইন যদি দিতে চাই কোনো একটা লেখার নিচে, অথবা লেখার একটু বাঁকা করে লিখতে চাই বা একটু মোটা করে লিখতে চাই, এই ধরনের ট্যাগ গুলোকে আমরা বলি টেক্সট ফরম্যাটিং ট্যাগ, যেটা দিয়ে টেক্সটটাকে ফরম্যাট করা যায়, মানে কোন স্টাইলে দেখতে চাই এটা বলে দেওয়া যায়। ধরেন আমি যদি এখানে কোন একটা অংশ, যেমন এখানে যদি ভারত চীন মায়ানমার এই অংশটুকু, এই যে শুধুমাত্র পুরো লেখার ভিতরে ভারত চীন মায়ানমার এই অংশটুকু আমি চাই একটু মোটা করে দেখাক আমাকে, বাকিগুলো একই রকম দেখাবে বাট এই লেখাগুলো একটু মোটা করে দেখাবে। তাহলে আমি কি করবো, যে ভারত থেকে যদি শুরু করতে চাই, তাহলে ভারতের আগে এসে আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, দেন লিখলাম বি। এই বি দিয়ে আমরা মিন করছি বোল্ড। বোল্ড মানেই হচ্ছে মোটা করে দেখানো। তাহলে বি শুরু করলাম, তাহলে কোথায় যে আমরা বি শেষ করবো, কারণ আমরা মিয়ানমারের পরে এসে আমরা এখানে বিটাকে ক্লোজ করবো। তাহলে আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, স্ল্যাশ দিয়ে লিখে দিলাম বি। তার মানে এই যে বি ট্যাগ শুরু এবং শেষের ভিতরে যতটুকু কথা বলা আছে এই অংশটুকু তখন সে কি করবে, একটু মোটা করে আমাকে শো করবে, এই অংশটুকু মোটা করে শো করবে, জাস্ট এটুকুই কাজ। তাহলে আমি এটা যদি দেখতে চাই তাহলে দেখবেন যে এটা মোটা হয়ে গেছে। কিভাবে আমরা আরো যে ট্যাগগুলোর কথা বলছিলাম, একটু বাঁকা করে দেখতে চাই কোথাও কোনো অংশ, যেমন আমি যে এই যে এখানে যোগাযোগ কেমন হওয়া উচিত এই অংশটুকু আমি একটু বাঁকা করে দেখতে চাই, এখন আমি এই অংশের আগে কি করবো, একটা আই লিখবো। আই দিয়ে মিন করি আমরা ইটালিক। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা করে লেখার জন্য আমরা এটা ইউজ করি। আর যেখানে আমরা শেষ করতে চাই এখানে আমরা একটা কি করব, জাস্ট আইটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এই যে আই দিয়ে শুরু এবং শেষের মাঝখানে যতটুকু লেখা আছে এই লেখাটা সে একটু বাঁকা করে দেখাবে। একইভাবে আমি চাই আন্ডারলাইন ইউজ করতে কোথাও, ধরেন আমি এরপরে এসে এখানে যদি আমরা দেখতে চাই যে পররাষ্ট্রনীতি যে কথাটা বলা আছে, পররাষ্ট্রনীতি এই অংশটাকে আমরা চাই একটু নিচে আন্ডারলাইন থাকুক, নিচে একটা দাগ দেওয়া থাকুক, যেটা আমরা বলি। তাহলে আমরা এটাকে লেখার আগে কি করব, একটা ইউ লিখবো, ইউ দিয়ে মিন করতেছে আন্ডারলাইন শুরু, আর যেখানে শেষ করছে সেখানে আমরা একইভাবে স্ল্যাশ ইউ। তার মানে হচ্ছে বি দিয়ে বোল্ড হবে, ইউ দিয়ে আন্ডারলাইন হবে, আই দিয়ে ইটালিক হবে। এখন একটু সেভ করে দেখলে দেখবেন যে এগুলো সে আমার লেখার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছে। আমি যদি একটু আমাদের ব্রাউজারটাকে ওপেন করে রিলোড দেই, তাহলে দেখবেন যে অংশটুকু যেভাবে চাইছিলাম, যে এই যে পররাষ্ট্র নীতি দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, যেহেতু আমরা ইউ ট্যাগ ইউজ করছিলাম। ভারত চীন মিয়ানমার এই অংশটা দেখেন একটু বোল্ড দেখাচ্ছে, মোটা করে দেখাচ্ছে, যেহেতু আমরা এটাকে বোল্ড বা বি ট্যাগের ভিতরে লিখছিলাম। যোগাযোগ কেমন হওয়া উচিত এই অংশটুকু দেখেন একটু বাঁকা করে লেখা আছে বাকি লেখার তুলনায়, তো এটাকে আমরা আই ট্যাগ বা ইটালিক ট্যাগ দিয়ে বলেছিলাম। তাহলে টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে আমি কোন লেখাকে বাঁকা দেখতে চাই, কোনটাকে আন্ডারলাইন করতে চাই, কোনটাকে মোটা করতে চাই, তাহলে আমরা খুব সিম্পলি এইভাবে এই ট্যাগ গুলা ইউজ করে করতে পারবো। বোঝা গেছে কি? স্যার তাহলে আমরা জাস্ট বলে দিলেই হবে যে আমি কি চাই বা কি রকম চাই। তাহলে এরকম আরো বেশ কিছু ট্যাগ আছে যেগুলো দিয়ে আমাদের টেক্সট ফরম্যাটিং করা যেতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ধরেন যে আমাদের বি বোল্ডের জন্য একটা ট্যাগ, বা আর হলো বি আর ব্রেকের জন্য একটা ট্যাগ, বা তিনটা ট্যাগ যদি একসাথে পড়ে যায় এমনি তো কোনো সমস্যা নাই? না, একটা ট্যাগের ভিতর একটা ট্যাগ থাকতে পারে, নেস্টেড আকারে থাকতে পারে। দেখেন আমরা যদি চিন্তা করি যে এখানে আমাদের স্ট্রাকচারটা দেখি, এই যে আমাদের HTML শুরু হলো,
আর HTML শেষ হলো। এর ভিতরে কিন্তু অনেক ট্যাগ আমরা লিখছি, তাই না? HTML এর ভিতরে হেডের একটা ট্যাগ লিখছি, তার টাইটেল ট্যাগ লিখছি, বডি ট্যাগ লিখলাম, ইনসোয়ান লিখলাম। তার মানে একটা ট্যাগের ভিতরে অন্য ট্যাগ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমাকে শুরু শেষটা খেয়াল করতে হবে। দেখেন আমি যে এখানে H1 শুরু করছি, H1 শেষ করছি, এখন আমি যদি এর ভিতরে একটা বোল্ড ইউজ করতে চাই, তাহলে যদি এখানে বোল্ডটা শুরু করি, অবশ্যই এটা এখানে শেষ করতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ H1, তার ভিতরে যদি ট্যাগ ইউজ করতে চাই, তাহলে আমাকে এটা শুরু করে যেখানে শুরু করছি আবার একটা পজিশনে শেষ করতে হবে। তাহলে যেমন এখানে দেখেন আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি একটা, এই প্যারাগ্রাফ শুরু এখানে, এখানে শেষ, তার ভিতরে আমরা একটা আন্ডারলাইন ইউজ করছি, আন্ডারলাইন শুরু করছি, আন্ডারলাইন শেষ করছি। এগুলো সমস্যা নেই, মানে আমরা একটা ট্যাগের ভিতরে অন্য ট্যাগ ইউজ করতে পারবো। ওকে স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা দেখলাম। হ্যালো স্যার, জি বলেন। মানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এই সাপোজ মনে করেন H1, H2, H3 তিনটা ট্যাগ যদি একসাথে ইউজ করতে যাই, সাপোজ এই হবে না, এমনি মনে করেন যে পি বা বিআর বা যেটাই হোক, বিআর এর তো কোনো নাই, এমটি ওটা হবে না, কিন্তু হচ্ছে পি বা হচ্ছে বি বা আই ইউ এগুলা যদি ইউজ করি, তো এগুলার সিকোয়েন্স এভাবে শুরু হবে, মানে প্রথমে যদি আমি আই ইউজ করি সবার শেষে আই ক্লোজ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা যেটা শুরু করবো, ধরুন আমি এখানে প্রথমে শুরু করলাম, আমি যে একটা দেখাই আপনাদের এখানে। ধরেন এখানে আমি এই অংশের উপরে কাজ করতে চাই, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এখানে আমি যদি প্রথমে দেখেন, প্রথমে ইউজ করলাম ধরেন আমরা ইউ ট্যাগ, ইউ ইউ ট্যাগ শুরু করলাম এখানে, এখানে চীনের পরে এসে ইউ ট্যাগটা ক্লোজ করলাম, স্ল্যাশ ইউ। তার মানে এটা পুরোটা আন্ডারলাইনের ভিতরে আসবে। এখন আমি যদি চাই আন্ডারলাইনও হবে, আবার এই ভিতর থেকে এই ভারত এই কথাটা মোটা হবে, বোল্ড হবে। তার মানে ভারতের আগে কি করব, এখানে বি ইউজ করব, আর ভারত যেখানে শেষ হয়ে গেছে এখানে যে আমরা স্ল্যাশ বি ইউজ করব। জি স্যার। একইভাবে স্যার এটা হচ্ছে, এরা মূলত এইভাবে হচ্ছে, ধরেন যে 3, 2, 1, 0, -1, -2, -3, মানে ওই দিক থেকে আসবে, -3 থেকে +3 পর্যন্ত এরকম সিস্টেমে দুই দিকে আসবে, মানে জিরোর দিকে আসবে নাকি এভাবে? নর্মালি যেটা আমরা শুরু করব, মানে এটা হচ্ছে ভিতরের ট্যাগ, তার মানে এটা শুরু করছি শেষ করছি, এটা এই অংশ এই কাজ করতেছে। তাহলে মেইন এটা তা হচ্ছে ওটার ভিতরে যে আরেকটা দিক আছে, আমি এটা আলাদা বলি। এই ভারতের এই রটাকে আপনি যদি চান যেটা বাঁকা করবেন, তাহলে এই যে র এর আগে আপনি একটা আই দেন, ইটালিক শুরু করলেন, আর এই র এর পরে এসে একটা ইটালিক শেষ করে দেন, স্ল্যাশ আই। তার মানে এভাবে কাজ করবে। তার মানে শুধুমাত্র এই ও রটাকে বুঝছি স্যার, এটা আরেক নিয়ম, কিন্তু স্যার একসাথে ইউজ করা যাবে না নাকি? একসাথে বলতে একসাথে বলতে যেমন ধর আমি একটা ট্যাগ লিখলাম, এভাবে একটা ট্যাগ লিখলাম, মনে করেন পি হ্যাঁ, দিলাম, আপনি পি চাচ্ছেন যে বিও চান আইও চান, তাই না? হ্যাঁ, সেটাও করা যাবে। হ্যাঁ একই পাশাপাশি থাকবে, একবারে পাশাপাশি। পরে দেখেন বি এর পরে আমরা আই লিখতেছি, বি আই দুইটাই লিখলাম। তাহলে এখন দেখেন জি স্যার, আমার বাইরে কোনটা বি আছে, ভিতরে আছে আই, তার মানে আইটা আমার আগে শেষ করতে হবে, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ এটাই বলতে আইটা চাচ্ছি। আগে শেষ করতে হবে, তারপর বিটাকে শেষ করতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে জি এখন? স্যার। তাহলে আমরা চাইলে হ্যাঁ স্যার, এখানে ইউটাও ইউজ করতে পারতাম, যে ইউ ইউজ করলাম ভিতরে, সবার ভিতরে। তাহলে আমাকে সবার আগে শেষ করতে হবে কাকে? ইউ কে, তাই না? তাহলে সবার শুরু করছিলাম বি আগে, তাহলে শেষ হলো কিন্তু বি সবার শেষে। জি এরপরে স্যার। শুরু করছিলাম আই, তাহলে আই এখানে শেষ হলো। একদম ভিতরে ছিল ইউ, এটা ইউ শেষ হলো। তার মানে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে কোনটা কোথায় শুরু করছিলাম ওই রেসপেক্ট এখানে ক্লোজিংটা হবে। তাহলে এটুকু করলে আমাদের দেখবো, আমরা যদি সেভ করে দিই এটাকে, এটাকে যখন আমরা রিফ্রেশ করব ব্রাউজারে যাওয়ার পরে, দেখবেন যে এখানে আসলে একই লেখার উপরে সবগুলো কাজ করতেছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই হওয়া উচিত। কোথায় করছিলাম দেখেন, এই যে এই অংশটা পুরোটা ছিল, যে পুরো অংশটা আমাদের দেখেন কি আছে, ইউ এর ভিতরে আছে। এরপরে এটা বোল্ড আছে আমাদের, এবং আন্ডারলাইনও আছে এখানে। জি তাহলে এখানে আমাদের ওই কাজগুলো করছে, ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো আমরা দিয়েছিলাম। তাহলে এগুলোকে আমরা বলছি টেক্সট ফরম্যাটিং, বা টেক্সটটাকে আমরা কিভাবে ফরম্যাট করতেছি, টেক্সটটাকে কিভাবে দেখতেছি, মোটা করে দেখতেছি নাকি বাঁকা করে দেখতেছি, এই জিনিসগুলো এখানে আমরা স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের ইটালিক আর বোল্ড এক লাইনে ইউজ করতে গেলে কোন ট্যাগটা আগে লিখতে হবে? এটা আপনার সিকোয়েন্স, আপনি যেটা আগে লেখার সমস্যা না। আপনি যদি এটা আপনার ইচ্ছা, ইচ্ছা মতো আপনি করতে একই পারেন। সাথে বোল্ড এবং ইটালিক দুইটাই ইউজ করতে চান এবং একই লেখার উপরে চান, তাহলে আপনি যে কোনো একটা আগে পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন সিকোয়েন্স নাই যে এটা আগে দিতে হবে এটা পরে দিতে হবে, কোনো প্রিফারেন্স নাই যে আমাকে আগে পরে দিলে ডিফারেন্ট কিছু আসবে, যে কোনো একটা আগে পরে দেওয়া যেতে পারে। ওকে স্যার, আমরা থ্যাংক যখন ইউ। ম্যাথ করি, ম্যাথের ক্ষেত্রে কি, যোগের ক্ষেত্রে কি হয়, যে কোনো কিছু মানে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাও যোগ করতে পারি, অথবা ছোটর সাথে বড়ও যোগ করতে পারি, ব্যাপারটা এরকম। মানে অনেক সময় গুণের ক্ষেত্রে কি হয়, যে গুণের কাজ আগে হয় যোগের কাজ পরে, ওরকম ব্যাপার নাই, আপনি চাইলে আগে পরে শুরু করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমাদের
নেক্সট আমাদের যদি যেটা দেখতে চাই আরো ছোট ছোট দুই একটা টেক্সট আমরা এখানে একইভাবে যেগুলো ছিল এগুলো দেখে ফেলি। তাহলে আমরা এই উপরের যে হেডিং গুলো আছে আপাতত হেডিং গুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের হেডিং গুলো দেখা হয়ে গেছে। তাহলে দেখতে আমাদের সুবিধা, হেডিং গুলো আমরা ফেলে দিলাম। এখানে আমি ধরেন এরকম লিখলাম যে আমরা ব্র্যাকেট দিলাম, লিখলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা ম্যাথে যখন ফর্মুলা লিখি এরকম উপরের দিকে স্কোয়ার লিখি, তাই না? তাহলে আমি কিন্তু এখানে যেটা লিখলাম এটা কি হোল স্কোয়ার হয়েছে আসলে? না স্যার। এটা বোঝাচ্ছে কি যে আমি এ প্লাস বি লিখছি, ব্র্যাকেট শেষ করে একটা টু লিখে দিচ্ছি মনে হচ্ছে, বাট এই হোল স্কোয়ার হতে গেলে কি টুটা একটু উপরের দিকে থাকতে হয়, তাই না? পাওয়ারে থাকতে হয়। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে পাওয়ারে দেখতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাকে এসটিএমএল এ কি করতে হবে? আমরা জানি যে এসটিএমএল এ যা কিছুই করতে চাই না কেন সবকিছু আমাকে ট্যাগের মাধ্যমে বলতে হবে। নর্মালি বললে সে বুঝবে না যে এটা পাওয়ারে হবে। তাহলে বলতে হলে কি এটার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কোন ট্যাগ ইউজ করে আমরা পাওয়ারে দিব সেটা ট্যাগটা আমরা একটু লিখে দিব। তাহলে টু এর, যদি টু টাকে পাওয়ারে চাই তাহলে টু এর আগে এবং পরে আমার কি করতে হবে? একটা ট্যাগ ইউজ করতে হবে। টু এর আগে শুরু করব, টু এর পরে শেষ করবো, তার মানে টুটার উপরে শুধুমাত্র কাজ করবে। তাহলে এই ট্যাগটার নাম হচ্ছে আমাদের পাওয়ারের জন্য যে ট্যাগটা ইউজ করে এর নাম হচ্ছে এসইউপি। এই এসইউপি হচ্ছে সুপার হ্যাঁ স্যার, ঠিক স্ক্রিপ্টের শর্ট ফর্ম। আছে। সুপারস্ক্রিপশন, হ্যাঁ। সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে পাওয়ার। নর্মালি যেটাকে ম্যাথে আমরা পাওয়ার বলি, কম্পিউটারের ভাষায় এটাকে বলি সুপার স্ক্রিপ্ট। তাহলে এসইউপি দিয়ে আমরা শুরু করলাম সুপার স্ক্রিপ্ট, আর শেষ করার জন্য আমরা স্ল্যাশ দিয়ে লিখলাম এসইউপি। এটা বলার মানে হচ্ছে এই টুটাকে সে কি করবে? এ প্লাস বি এর উপরের দিকে পাওয়ারে নিয়ে যাবে। একইভাবে যদি এই সেম জিনিসটাই কপি করি, আবার কপি করে নিচের লাইনে দিয়ে দিলাম সেম জিনিস, বাট এখন আমি চাই যে এই টুটা নিচের দিকে থাকবে, যেটাকে আমরা বেস বলি, তাই না ম্যাথের ক্ষেত্রে? জি, তাহলে সাব হবে। হ্যাঁ, এইচ টু লিখি, যেমন এইচ টু ও মানে হাইড্রোজেন লিখতে নিচের দিকে টু লিখি, তাহলে এটা লেখার জন্য সুপার স্ক্রিপ্ট মানে উপরের দিকে লেখার জন্য। আর নিচে লিখতে চাইলে আমরা ইউজ করি কি? সাব। তাহলে আমরা এখানে বলবো এসইউপি। তাহলে সাব হচ্ছে সাবস্ক্রিপ্টের শর্ট ফর্ম। তাহলে সুপার স্ক্রিপ্টের জন্য এসইউপি লিখবো, আর সাবস্ক্রিপ্টের জন্য এসইউপি লিখবো। জাস্ট এটা করার পরে যদি আমি এটা সেভ করে দেই এবং এটাকে আমাদের ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমরা কি করবো? জাস্ট ব্রাউজারটাকে ওপেন করে রিলোড বাটনে প্রেস করবো। তাহলে দেখেন এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার উপরের দিকে টুটা দেখা যাচ্ছে, এ প্লাস বি নিচের দিকে টু দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা এভাবে লিখছিলাম এইভাবে চলে আসছে, দেখা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ইউজ করেও কি করতে পারবো? আমাদের ফরমেশন গুলো এরকম পাওয়ার বা বেইজে দেখাইতে পারবো। তাহলে এগুলোকে আমরা টেক্সট ফরম্যাটিং বলতেছি। এরকম আরো বেশ কিছু টেক্সট ফরম্যাটিং আছে, বাট আপাতত আমরা এটুকুই দেখলাম। যেহেতু টেক্সট ফরম্যাটের আরো কিছু কোড আছে যেগুলো আমরা সিমিলার টু ইউজ করতে পারবো। যেমন আমি যদি আরো দেখতেও চাই যে আমরা যদি এরকম একটা ব্যাপার বলি, যেমন আমি যদি এখানে কেমন হওয়া উচিত। স্যার আরো দেখান, অনেকগুলা দেখান। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ট্যাগ দিলাম, ধরেন মার্ক। মার্ক নামে একটা ট্যাগ আছে, এটাও টেক্সট ফরম্যাটিং ট্যাগ। মার্ক দিলাম, আর এই হওয়া উচিতের পরে যে মার্ক ট্যাগটাকে ক্লোজ করলাম স্ল্যাশ দিয়ে মার্ক। তাহলে মার্ক দিয়ে শুরু করলাম, মার্ক দিয়ে শেষ করলাম, এটা একটা লিখলাম। দেখি এটার আউটপুট কি দেখে। একইভাবে আমি আরেকটা জিনিস ইউজ করি, যেমন এখানে শুরু, এই শুরুটাকে আমরা যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখলাম ডেল, ডিইএল, ডেল দিয়ে শুরু করলাম, আর এই শুরুর পরে যে ডেলটাকে ক্লোজ করলাম, তার মানে স্ল্যাশ দিয়ে ডেল। এই ডেল মানে ডিলেটের শর্ট ফর্ম ডেল। তাহলে দেখি ডেল করলে কি কাজ হয় আর মার্ক করলে কি কাজ হয়, তাহলে বোঝা যাবে যে দুইটা ডিফারেন্ট কাজ কি আসলে। তাহলে এই দুটো ট্যাগের আউটপুট দেখার জন্য আমরা এটাকে সেভ দিচ্ছি ফাইলটাকে, এবং আমাদের যেই ব্রাউজার আছে ব্রাউজারটাকে রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখবেন যেটাকে মার্ক করছিলাম এটা কি দেখা যাচ্ছে কি হয়েছে? এই যেটা জি স্যার, মার্ক হয়েছে। মার্ক হচ্ছে, তার মানে যেটা আমরা নর্মালি হাইলাইটার পেন দিয়ে যে কাজটা করি, তাই না? কোন একটা লেখা লেখার পরে ওটাকে একটু হাইলাইট দিয়ে করি, তাই না? মার্কার পেন দিয়ে উপরে দাগ দিয়ে দিই, অনেক সময় কোশ্চেন যখন আমরা আনসার করি হাইলাইট করে দিই। তাহলে এটা মার্ক হওয়া মানে হাইলাইট করে দিচ্ছে, এটাকে ইয়েলো কালার দিয়ে একটা হাইলাইট দেখা যাচ্ছে, তাহলে মার্ক এটা কাজ করে। আর এই শুরু কথাটা দেখেন মাঝখানে একটা কাটা দিছে দাগ দিয়ে, তাহলে এটা হচ্ছে ডেল বা ডিলেট। তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি, দারাজ বা এই ধরনের ওয়েবসাইট আমরা দেখি না, একটা থাকে কি ওল্ড প্রাইস, একটা থাকে নিউ প্রাইস, দেখেন কি না? এক্সেলেন্ট স্যার। আগের সত্যি প্রাইস দারুণ। ছিল এত টাকা আর নতুন প্রাইস এত টাকা, তাহলে আগের প্রাইসটা এরকম কেটে দেয় না? জি এটা আমরা কাটার জন্য ইউজ করতে পারি ডেল ট্যাগটা। ডেল দিয়ে কি হবে, যেই লেখাটার আগে ডেল ট্যাগ ইউজ করছে ওটা সে কেটে দিচ্ছে মাঝখান থেকে, তাহলে আমরা ডিলেট ট্যাগ ইউজ করে এভাবে টেক্সট ফরম্যাট করতে পারি। তাহলে আমরা এভাবে হাইলাইট করার জন্য ইউজ করবো মার্ক ট্যাগ, আর কাটার জন্য ইউজ করবো হচ্ছে আমাদের ডেল ট্যাগ।
ওকে, তাহলে নেক্সট আমরা যেই ট্যাগ দেখবো, আমি বডির ভিতরে যে ট্যাগ গুলো ছিল এগুলো আপাতত ফেলে দিচ্ছি, যেহেতু আমরা এগুলোর কাজ অলমোস্ট দেখে ফেলছি। বডিটাকে একটু ফ্রেশ করে নেই যাতে আমাদের বাকিগুলো দেখতে সমস্যা না হয়। আচ্ছা, যারা আমাদের সাথে এখনো আছেন, অনেকে হয়তো চলে গেছেন, যারা আছেন এখনো তাদের কি মানে বুঝতে সমস্যা হচ্ছে কোনো, একটু বলেন তো। না স্যার, বুঝতেছি না স্যার। স্যার, আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারতেছি। আচ্ছা, ডিফিকাল্ট লাগতেছে নাকি ইজি মনে হচ্ছে? ব্যাপারটা কি খুব ডিফিকাল্ট এরকম কি? ইজি স্যার, ইজি এই জন্য মনে হচ্ছে আপনি সিকোয়েন্স আকারে বলতেছেন, তো এই জন্য সহজ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আসলে আপনি একটা হলো ডিফিকাল্ট গ্র্যাজুয়ালি বলতেছেন। ডিফিকাল্ট কিছু না, আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের এই জিনিসগুলো। নেক্সট আমরা যেটা করব, বডি ট্যাগের ভিতরে এখন নতুন কিছু ট্যাগ প্র্যাকটিস করবো, যেগুলো আমরা দেখলাম তার সাথে সাথে আরো কিছু ট্যাগ। নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি যখন আমাদের, ধরেন আমি একটা লিস্ট তৈরি করতে চাই, যে আমি হয়তো বাজারে যাব, সেক্ষেত্রে আমাদের কি করি, আমরা লিস্ট বানাই না বাজারে যাওয়ার আগে? বাজারে যখন যাবো কিছু লিস্ট তৈরি করে যা কি কি আইটেম কিনতে হয় বাজার থেকে, তাহলে লিস্ট তৈরি স্যার করে রাইট, আমরা কি করি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কিছু পয়েন্ট আকারে ক্রমিক ব্যবহার করে আমরা ক্রমিক। হ্যাঁ, ক্রমিক সংখ্যা ইউজ করে অনেক সময়, অথবা অনেক সময় সংখ্যা ইউজ না করে কিছু সিম্বল ইউজ করে, যেমন স্টার স্টার দিই, প্রথমটা একটা স্টার, এটা একটা লাগবে, আরেকটা স্টার দিয়ে আরেকটা বলি। পরীক্ষাতে যখন খাতায় আনসার করি কোনো কিছু, তখন কিন্তু এরকম পয়েন্ট আকারে লেখার ক্ষেত্রে আমরা মাঝে যদি জি নাম্বার স্যার। ইউজ করি, 1 2 3 ABC, ভাই আপনার ক্যামেরাটা অফ করেন। সিম্বল ইউজ করি। দেখা যাচ্ছে কি স্ক্রিন? স্ক্রিন থেকে সমস্যা হচ্ছে কারো? জি না স্যার। আচ্ছা, তাহলে বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের যেই আমরা বলছিলাম যে বডি ট্যাগের ভিতরেই আমরা অ্যাকচুয়ালি আসলে বাকি ট্যাগ গুলো লিখবো, কারণ বডির ভিতরে যা লিখবো সেটাই কিন্তু আমাকে আসলে ওয়েব পেজে দেখাবে। এর বাইরে আমরা যা লিখবো সেটা কিন্তু নর্মালি ওয়েব পেজের মানে কন্টেন্টের ভিতরে আমরা দেখবো না। তাহলে আমরা এখানে একটা লিস্ট তৈরি করতে চাই। লিস্ট তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয়, লিস্ট দুই রকম হতে পারে। একটাকে আমরা বলি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে যে এখানে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, যেমন 1 2 3 4 5, এগুলোকে বলি অর্ডার লিস্ট। আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে যে কোনো সিরিয়াল নাই, জাস্ট আমরা পয়েন্ট 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 আকারে লিখলাম, বাট 1 2 3 4 এরকম থাকবে না। তাহলে যদি আমি আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে ট্যাগটা লিখতে হবে ইউএল। ইউএল দিয়ে মিন করতেছে ইউ ফর আনঅর্ডার আর এল ফর লিস্ট। আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ইউএল। আমি যখন একটা ইউএল লিখবো, এটা দিয়ে মিন করবে যে আমি একটা আনঅর্ডার লিস্ট বানাইতে চাই। তাহলে অবশ্যই বলছিলাম যে ইউএল যেহেতু শুরু করলাম, একটা শেষ থাকবে না তার, তাহলে ইউএল এর একটা শেষ আছে। তাহলে এটা একটা আনঅর্ডার লিস্ট তৈরি হলো, শুরু এবং শেষ। এখন আনঅর্ডার লিস্টের ভিতরে আমি আসলে কি কি আইটেম রাখতে চাই, আইটেম গুলোর কথা তো আমাকে বলতে হবে যে আমি আসলে এই লিস্টে কোন কোন আইটেম রাখতে চাই। ধরেন আমি এই লিস্টের ভিতরে কম্পিউটারের কিছু প্রোডাক্ট ধরেন আমি কিনবো, একটা হচ্ছে মনিটর কিনবো, মাউস কিনবো, কিবোর্ড কিনবো, তাহলে এগুলো আমি রাখতে চাই। তো এই লিস্ট আইটেম রাখার জন্য আমাকে যে ট্যাগ ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে এলআই। এলআই এর এল দিয়ে বুঝবো লিস্ট, আর আই দিয়ে মিন করবো আইটেম। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। ইউএল ছিল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এলআই এর মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভিতরে প্রথমে লিখলাম ধরেন আমরা মনিটর, যে মনিটর একটা আইটেম আমরা কিনতে চাই, মনিটর লিখলাম। এখন মনিটর লেখার পরে আমরা এলআইটাকে শেষ করে দিলাম, এটা একটা আইটেম। আইটেমটা শুরু করলাম এলআই দিয়ে, আইটেমের নাম লিখলাম, আইটেমটা শেষ করলাম। তাহলে একইভাবে যদি আমরা আরো কিছু আইটেম লিখতে চাই, তাহলে একই কনসেপ্ট, আমরা আরেকটা এলআই নিব, সেকেন্ড এলআই। সেকেন্ড এলআই এর ভিতরে আমরা বললো যে আমি মাউস কিনতে চাই, তাহলে এখানে লিখলাম মাউস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে কি ব্রেক ইউজ করা লাগবো নাকি অটো হবে? ব্রেক বলতেছে মনিটরের পরের লাইনে মাউস আসার জন্য। জি স্যার। না, এখানে ব্রেক লাগবে না, এটা অটোমেটিক পরের লাইনে আসবে। তাহলে এটা হচ্ছে অটোমেটিক ব্লক ট্যাগ বলে, এগুলোকে নিজে নিজেই কাজ করবে। ওকে স্যার। ইউজ করতে হবে, দেখি আউটপুটটা দেখলেই আমরা বুঝবো যে কি আসতেছে। তাহলে মনিটর লিখলাম, মাউস মানে এটা অটোমেটিক লিস্ট করে দিবে। হ্যাঁ, লিস্ট আকারেই সে আমাকে শো করবে। আরেকটা দিলাম লিস্ট আইটেম, এখানে হয়তো আমরা বললাম হচ্ছে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ। এগুলা স্যার ইন্টারে দেখছিলাম, ইন্টারের পড়াটা মনে আছে একটু। আচ্ছা, এই তিনটা আইটেম দিলাম আমরা ইউএল এর ভিতরে, যে আমরা তিনটা আইটেমের নাম বললাম, মনিটর, মাউস এবং এইচডিডি। তাহলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য বললাম। একইভাবে একটা অর্ডার লিস্ট আমরা বানাই ফেলি, যদি একই রকম কাজ। তাহলে আমি এই পুরো লিস্টটাকে কপি করতে দিই, জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করে এটার নিচে এসে আমি পেস্ট করলাম। তার মানে আমাদের আর নতুন করে লেখা লাগলো না,
শুধুমাত্র আমি কি করব, এই লিস্টটাকে চেঞ্জ করবো, যেটা ইউএল না হয় এটা হবে অর্ডার লিস্ট, মানে ওএল। ও দিয়ে মিন করে অর্ডার, আর এল দিয়ে মিন করে লিস্ট। তাহলে এটা শুরু যেহেতু ওয়েল করছে, তাহলে শেষও করতে হবে ওয়েল দিয়ে। তাহলে এটা একটা আনঅর্ডার লিস্ট শো করবে প্রথমে, এরপর একটা অর্ডার লিস্ট শো করবে। দেখি আমাদের রেজাল্টে আসলে কি দেখায়। তাহলে আমরা সেভ করলাম এটাকে এবং আমাদের ব্রাউজারটাকে রিলোড দিব। আমরা কি রেজাল্ট দেখতে পাচ্ছি স্ক্রিনে? জি স্যার, অনেক সুন্দর। তাহলে দেখেন একটা আনঅর্ডার লিস্ট শো করতেছে, যেখানে আমাদের কিন্তু কোনো নাম্বারিং আসে না, কিছু বুলেটস পয়েন্ট আসছে। আর নিচের দিকে একটা অর্ডার লিস্ট শো করতেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 আসছে। যতগুলো আইটেম লিখবো অটোমেটিক আইটেম গুলো এরকম সিরিয়ালি চলে আসবে, 1 2 3 4 5। এরকম যদি লিস্ট আকারে কোনো ইনফরমেশন দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইউএল এবং এলআই এই দুইটা জিনিস ইউজ করতে পারি এসটিএমএল এর ডকুমেন্টের ক্ষেত্রে। নেক্সট আমরা তো আপনি কি শেষ করবেন এখানে না আরো লং করবেন? 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে অলরেডি। 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। স্যার এমনি অনেক টপিক আছে বোঝার, অনেক প্র্যাকটিস করা লাগবে এখানে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে হবে। আমরা কি আরেকটু দেখবো নতুন টপিক, নাকি আজকে শেষ করবো, কি বলেন আপনাদের? স্যার আরেকটু দেখান স্যার। স্যার একটা কথা যে বলেন। স্যার, এটা কার জন্য আসলে? এটা কি 33B2 নাকি? এখানে তো আসলে অন্য অন্য গ্রুপেরও হ্যাঁ, আসলে এটা হচ্ছে আমাদের জেনারেলি আমরা আসলে এখানে ওয়েব প্রোগ্রামিং এর কনসেপ্ট শেখার জন্য এটা আপনাদেরকে জাস্ট এখানে জয়েন করতে বলছিলাম। স্যার। ঠিক আছে, যারা মানে বুঝতে পারছি। পার্টিকুলারলি যে এই ধরনের ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজ শিখতে চান বা করতে চান বা ইন্টারেস্টেড, যে ভবিষ্যতে আপনারা এই ধরনের জিনিসে আপনার কেরিয়ার করবেন। আমাদের তো আসলে কেরিয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট পাথ আছে বা সেগমেন্ট আছে। আমরা আসলে অনেকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, অনেক হয়তো প্রোগ্রামিং রিলেটেড কাজগুলো করে, অনেকে গ্রাফিক ডিজাইন করবেন, অনেকে হয়তো নেটওয়ার্কিং সাইডে কাজ করবেন। তার মানে আমাদের তো কম্পিউটারে আসলে জবের অনেকগুলো সেক্টর আছে। যারা এই রিলেটেড আগ্রহী, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব পেজের ক্ষেত্রে, তারা হয়তো এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এগুলো যারা ইন্টারেস্টেড তারা আসলে, আমরা তো এই জন্যই আমাদের বেসিক কোর্সে আমরা কি করতেছি, জাস্ট আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো আছে ওয়েব পেজ তৈরি করার জন্য, এটা দেখতেছি এখানে, যাতে আমরা মানে বুঝি যেটা দিয়ে কি করা যায় বা কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের পার্টিকুলার ক্ষেত্রে। তাহলে এটার আরো অ্যাডভান্স জিনিসগুলো আমাদের লাগবে সামনের দিকে। তাহলে আমরা দেখি যে আমরা এই বেসিক কোর্সে কত কোন দেখতে পারি, তারপর হয়তো আমাদের পরবর্তী যদি কোর্স থাকে সেটা আমাদের অ্যাডভান্স স্যার এটা কি আগামীকালও ক্লাস হবে নাকি নাকি প্রত্যেক দিন নাকি? এটা প্রত্যেকদিন বলতে হচ্ছে আগামীকাল ক্লাস হবে না, আমরা আপনাদের সেকেন্ড ক্লাসটা মানে হবে কবে আমরা জাস্ট আপনাদেরকে গ্রুপে জানাই দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আমরা হয়তো এক দুই বা 2 দিন গ্যাপ দিয়ে ক্লাস নিবো, যাতে আপনি প্রত্যেকদিন ক্লাস করলে সবার ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে অ্যাটেন্ড করা। ওকে, তাহলে আমরা জাস্ট আরেকটা ট্যাগ দেখে শেষ করি, ঠিক আছে? আরেকটা হ্যাঁ স্যার, আরেকটা দেখে শেষ করে দিয়েন। আরেকটা ট্যাগ দেখে আমরা শেষ করি। তো আমরা অনেকেই এখন পর্যন্ত আছি, ঠিক আছে, যারা তাদের জন্য আরেকটা ট্যাগ দেখে দেবো। ওকে, তাহলে আমরা নর্মালি কি করতে পারি, যে আমরা এসটিএমএল এ দেখলাম যে আমাদের লিস্ট তৈরি করা যায়, প্যারাগ্রাফ তৈরি করা যায়, হেডিং তৈরি করা যায়, বোল্ড ইটালিক আন্ডারলাইন করা যায়। এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করছি। এখন আমরা দেখবো যে এসটিএমএল এ আমরা কোনো ছবি ইউজ করতে পারি কিনা। আমরা যখন আমাদের প্রথম আলো নিউজ পেপার দেখতেছিলাম, তখন দেখছিলাম যে এখানে অনেকগুলো ছবি ইউজ করছে, অনেকগুলো ছবি আছে এখানে এগুলি করে। আমি কি এরকম একটা ছবি ইউজ করতে চাই আমার যে ওয়েব পেজটা তৈরি করছে এখানে, তাহলে আমি কিভাবে করবো? তাহলে সেক্ষেত্রে আমার প্রথমে একটা ছবি লাগবে, যে ছবিটাকে আমি ইউজ করতে চাই। তাহলে আমি যে ছবিটা ইউজ করতে, ধরেন আমি এই ছবিটা যদি ইউজ করতে চাই, তাহলে আমি দেখি যে এটাকে আসলে ডাউনলোড করা যায় কিনা। তাহলে ডাউনলোড করেও ইউজ করা যায়, অথবা সরাসরি লিঙ্ক নিয়েও কাজ করা যায়। তাহলে আমরা প্রথমে ডাউনলোড করে করার চেষ্টা করি। এই ছবিটা যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট ছবির উপরে রাইট ক্লিক করলে আমাদের সেভ ইমেজ অ্যাজ নামে একটা অপশন আসে। নর্মালি যে কোনো ছবির উপর রাইট ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ নামে যে অপশনটা আসে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে এখানে এই যে একটা ফাইলের নাম বলতেছে এবং একটা টাইপ বলতেছে, ফাইলের টাইপ, কোন টাইপের ফাইল আর তার নামটা। তাহলে আমি যদি যে কোনো নাম দিতে চাই এখানে, সেখানে দিতে পারি। তাহলে আমি এটা ফাইলটা রাখবো কোথায়? রাখবো হচ্ছে আমার যে ফোল্ডারটা ছিল ডেস্কটপে এইচটিএমএল নামে, ওই ফোল্ডারের ভিতরে রাখবো। যেহেতু ওই ফোল্ডারের ভিতরে আমার এইচটিএমএল ফাইলটা আছে, আমি যদি কোনো ছবি ইউজ করতে চাই সেটাও আমরা ওই সেম লোকেশনে রাখবো। তাহলে আমাদের পরবর্তীতে ওই ফাইলটাকে ইউজ করতে ইজি হবে। আমরা চাইলে অন্য লোকেশনেও রাখতে পারি, বাট নর্মাল নিয়ম হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার থাকে, ওই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ফাইল গুলো আমরা রাখি। আলাদা আলাদা ফোল্ডার করেও রাখতে পারি, বাট আমরা যেহেতু সিম্পল একটা ফাইল আছে, আমরা জাস্ট এখানেই রেখে দেবো।
তাহলে ফাইলের নাম দিলাম, ধরেন আমরা যে কোনো নাম দিতে পারি, ওয়ান দিলাম, ওয়ান ওয়ান। ফাইলের টাইপটা কি বলা আছে, WEBP। এখানে আমরা জেপিইজি ফাইলগুলো নেওয়ার চেষ্টা করবো, জেপিইজি ফাইলগুলো বা পিএমপি বা পিএনজি ফাইলগুলো আমরা পাইলে এটা ইউজ করার চেষ্টা করবো। এই ফাইলটাও মেবি হয়তো রান করবে, না রান না করলে, যদি রান না করতে সমস্যা হয় তাহলে হয়তো আমরা ডিফারেন্ট ফাইল চেক করবো। তাহলে ফাইলের নাম দিলাম, টাইপ যেটা বলা আছে থাকুক, আমরা জাস্ট সেভ দিয়ে দিলাম। তাহলে এই ফাইলটা আমাদের সেভ হয়েছে। এখন এটাকে আমি আমার আমার এই যে এখানে ইউজ করতে চাই, যে যাতে আমাদের যখন ওয়েব পেজটা আমরা দেখবো, এই যেখানে যখন দেখবো তাতে আমাদের ছবিটা এখানে শো করে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ইমেজ ইউজ করার জন্য তাহলে আমাদের লিস্ট ট্যাগ থাকুক, লিস্টের পরে এসে আমি যদি ইমেজটা রাখতে চাই তাহলে এখানে একটা আমাকে ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে আই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই ট্যাগটা উপরে দেন, বডির নিচে উপরে দেন, নিচে না দিয়া। আচ্ছা, ইউএল এর উপরে বলতেছেন? হ্যাঁ স্যার তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমরা এখানে আইএমজি ট্যাগ ইউজ করব। তাহলে আইএমজি এটা হচ্ছে ইমেজের শর্ট ফর্ম। তাহলে ইমেজ ইউজ করতে গেলে আপনাকে এই ট্যাগটা লিখতে হবে, ইমেজ মানে আইএমজি। এটা দিয়ে আমরা মিন করি ইমেজ। তাহলে একটা ইমেজ বা ছবি যখন ইউজ করবো আমরা ওয়েব পেজে, তখন আমরা এই ট্যাগটা লিখবো আইএমজি। এবং আইএমজি যে ট্যাগটা আমরা ইউজ করবো এটাকে আমরা বলি সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ মানে হচ্ছে এটা শুধু শুরুর ট্যাগটা আছে, শেষ নাই। তাহলে শেষ বলা লাগে না, যেহেতু আমি শুধু একটা ছবি চাই, এর ভিতরে তো কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট একটা ছবি বলে দেবো যে ছবিটা কোথায় আছে, ওই লিঙ্কটা বলে দিলে ছবিটা এখানে শো করবে, বাট ভিতরে তো কিছু লিখবো না। তাহলে নর্মালি কি হয়, ট্যাগের ক্ষেত্রে একটা শুরু থাকে, ভিতরে কিছু লেখা থাকে, তারপর একটা শেষ থাকে, বাট এখানে তো আমাদের কোনো লেখা থাকবে না, জাস্ট ইমেজ দিয়ে বলে দেবো যে কোন ছবিটা চাই, দেন শেষ করে দিবি। তাহলে এই ক্ষেত্রে ইমেজ ট্যাগটাকে মনে রাখবে, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটা যেমন দুইটা থাকে, শুরু এবং শেষ, বাট ইমেজের শুধু শুরুটা থাকে, শেষ থাকে না। তাহলে প্রথমে লিখলাম আইএমজি। এখন শুধু আইএমজি লিখলেই তো হবে না, তাহলে কোন ইমেজটা চাই সেটাও বলতে হবে, তাই না? আমার কম্পিউটারে তো অনেক ইমেজ থাকতে পারে, বাট আমি তো সবগুলো ইমেজ এখানে দেখবো না, আমি কোনটাকে দেখবো সেটা বলে দিতে হবে স্পেসিফিক ভাবে। তো এটা বলার জন্য আমরা এখানে নতুন একটা জিনিস ইউজ করবো, সেটার নাম হচ্ছে SRC। SRC এর ফুল ফর্ম হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে ছবিটা কোথায় আছে বা কোথা থেকে ছবিটা আনবো, ওইটা আমাকে বলতে হবে সোর্সের ভিতরে। তাহলে আইএমজি এটা হচ্ছে ট্যাগের নাম, আর এর সোর্সটার নাম হচ্ছে, এটাকে আমরা বলি এট্রিবিউটস। এট্রিবিউটস মানে হচ্ছে এই ইমেজটা কোথায় আছে, এটা আমরা এই সোর্সের ভিতর বলে দিব। তাহলে আমরা নতুন একটা কনসেপ্ট জানলাম যে HTML এর ট্যাগের সাথে আমরা এট্রিবিউট ইউজ করতে পারি। এট্রিবিউট ইউজ করে কি করি, এই ট্যাগটাকে আমরা ডেসক্রাইব করি, যে এই ট্যাগের এডিশনাল কিছু ইনফরমেশন আমরা এই ধরনের জিনিসগুলো দেই। তাহলে আমরা নেক্সট ক্লাস যখন দেখবো তখন দেখবো যে আরো বেশ কিছু এট্রিবিউটস আমরা ইউজ করবো ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগের ক্ষেত্রে। আপাতত আমরা একটা অ্যাট্রিবিউট দেখলাম, যেটা হচ্ছে ইমেজের জন্য কোনটা সোর্স, যে ইমেজের সোর্সটা কি হবে সেটা এখানে বলবো। সোর্সের পরে SRC এর পরে একটা সমান চিহ্ন দিব, দিয়ে একটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমাকে লিখতে হবে যে আমার ফাইলটা কোথায় আছে বা কোন ফাইলটাকে আমি চাই। তাহলে একটু যদি আমরা দেখি যে আমাদের যেই ডেস্কটপের ফোল্ডারটা ছিল, যেখানে আমরা ছবিটা রাখছিলাম, এই যে ছবিটা রাখছিলাম, এই ফাইলটাকে আমরা এখানে দেখতে চাই, তাই না? তাহলে এই ফাইলের নাম কি ছিল আমাদের, ওয়ান, তাই না? এই ফাইলের নাম ছিল ওয়ান, এবং এই ফাইলের যে টাইপ এটা ছিল কি WEBP, এই যে .WEBP। তাহলে অবশ্যই আমাকে ফাইলের নাম ডট দিয়ে এক্সটেনশন বলতে হবে, যদি জেপিইজি হয় তাহলে .jpeg, মানে ফাইলের কোন ফরম্যাট সেটা বলে দিতে হবে, আদারওয়াইজ তো আসবে না। তাহলে আমি দেখি যেটা লিখলে এখানে কাজ করে কিনা। তাহলে আমি এখানে সোর্সের পরে এখানে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম .WEBP। এরপরে আমরা এই ইমেজের ট্যাগটাকে শেষ করে দিলাম। তাহলে এইটা মানে কি, যে আমি একটা ইমেজ চাই, ইমেজটা কোথায় আছে, এইখানে আছে। তাহলে দেখেন শুধুমাত্র আমি ফাইলের নাম বলছি, আর কোথাও বলি নাই। কেন বলি নাই, এই যে আমার ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে, এই ফাইলটা কিন্তু ওয়ান ফাইলটা কিন্তু একই জায়গায় আছে, যেহেতু লোকেশন একই জায়গায় আছে, এই জন্য আমাকে বলতে হয় না যে এই ড্রাইভের এই ফোল্ডারে আছে। একই জায়গায় থাকলে সরাসরি ফাইল নাম বলে দিলেই হয়। বাট যদি ডিফারেন্ট জায়গায় রাখতাম সেক্ষেত্রে আমাকে বলতে হতো যে কোন ড্রাইভের কোন ফোল্ডারের কোথায় আছে, এখানে পুরো লিঙ্কটা বলে দিতে হতো। তাহলে এখন এটাকে রান করে দেখি যে আসলে কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আমরা ফাইলটা চেঞ্জ করে দিই। তাহলে সেভ দেই, ব্রাউজারে যাই, জাস্ট রিলোড করে দেখি। রিলোড করে দেখেন ছবিটা চলে আসছে আমাদের, তাই না? দেখতে পাচ্ছি কি? এক্সেলেন্ট স্যার, এটা স্যার ভালো লাগলো। আচ্ছা, ছবি আসছে এবং ছবির নিচে আমাদের যেগুলো ছিল আগের, সেগুলো নিচে চলে আসছে। আমরা উপরে দিয়েছি ছবিটা উপরে দেখা যাচ্ছে, এবং নিচে যেগুলো ছিল এটা নিচে চলে গেছে। তাহলে আমরা একটা ছবি যদি ইউজ করতে চাই HTML এ, সেক্ষেত্রে খুব স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলে ফেলেন, বলেন। স্যার আমি এইখানে যে ইমেজটা ইউজ করছি এটার পরে লেখা আসছে, তাহলে কি ইমেজ
ওই যে ফাংশনটা ইউজ করলাম ওটার পরে ব্রেক ইউজ করব? হ্যাঁ, এটা ব্রেক ইউজ করবেন। তাহলে আমরা যদি এটা নিচে ইউজ করতাম তাহলে কি হতো, যে এই লেখার এখানে সামনে এই মেসটা চলে আসতো, তো সেটা বিআর ট্যাগ ইউজ করলে ওটা পরের লাইনে চলে যাবে। স্যার বলে স্যার ইমেজটা যদি আর একটু ছোট করতে চাই? সেক্ষেত্রে আমরা ইমেজে যেমন সোর্স একটা অ্যাট্রিবিউটস দেখলাম, এরকম আরো বেশ কিছু অ্যাট্রিবিউটস আছে আমরা বলেছিলাম। একটা নাম হচ্ছে হাইট, একটা নাম হচ্ছে উইথ। আমি যদি হাইট উইথ এই দুটো ইউজ করি, HAITST হাইট নামে একটা অ্যাট্রিবিউটস আছে, এটা ইউজ করে আমি যদি বলে দেই যে আমার ইমেজটা কতটুকু হবে, তাহলে হাইটের ভিতরে আমরা বলে দিলাম যে হাইট হবে আসলে, কারণ আমার হাইট হবে 200 পিক্সেল, 200 px। তাহলে পিক্সেল হচ্ছে আমাদের আসলে ছবির ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করি, তাই না? মোবাইলে ক্যামেরা যখন ছবি তুলেন পিক্সেলের কথা শুনছেন না? জি স্যার। কত পিক্সেল সাইজ? পিক্সেল হিসাবে ইউজ হয় ইমেজের। হ্যাঁ, ইমেজের ইউনিট গুলোকে আমরা পিক্সেল বলি। তাহলে এখানে পিক্সেল ছাড়াও ডিফারেন্ট ইউনিট ইউজ করা যায়, বাট আমরা 200 পিক্সেল বললাম যে আমি হাইটটাকে 200 পিক্সেল চাই। একইভাবে উইথ নামে আরেকটা ইউজ করলাম প্রপার্টি, যেটা আমি আর তার হাইট মানে লম্বায় কতটুকু হবে সেটা বললাম। উইথ দিয়ে আমরা আসলে বলবো যে এটা উইথ দিয়ে আমরা বলবো যে এটা আসলে আর আরিতে কতটুকু হবে। আর আরিতে আমরা বললাম ধরেন 200 পিক্সেল। তাহলে 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেল সাইজের একটা ইমেজ আমরা চাই। এটুকু বলে যদি আমরা সেভ করে দেখি সে আসলে দেখাইতে পারে কিনা। সেভ করলাম, জাস্ট আমাদের ব্রাউজার থেকে ওপেন করে এই লোক দেখেন পিকচারটা কিন্তু ছোট হয়ে গেছে এখন। জি স্যার। স্যার স্যার এক্ষেত্রে যে ছবিটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে, মানে একটু চাপা হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে কি ছবিটার আগে প্রপার্টিজের বের করতে হবে না কত সাইজ আছে, ওই হিসেবে ক্যালকুলেশন করে এটা হচ্ছে ছোট করতে হবে, তাই না স্যার? যে মানে এখানে নর্মালি যেহেতু ছবিটা তো আমরা ইন্টারনেট থেকে নিয়ে আসলাম, হয়তো আমাদের নিজেদের ছবি না, তাই না? তো সেক্ষেত্রে ওদের যে রেজুলেশন ছিল ওই অনুসারে যেহেতু আমরা একটা মানে ইম্পোজ করছি যেখানে 200 বাই 200 হইতে হবে, তো ওই অনুসারে সেটা চেপে গেছে, তাই না? বাট আমি যখন ইউজ করতে হবে তখন তো আমাকে ওই মাপের ছবি তৈরি করতে হবে, তাই না? আমরা যখন নিজেরা নিজেদের ক্ষেত্রে ইউজ করবো ছবি, তখন আমরা যখন ছবি রেডি করবো ফটোশপ দিয়ে বা ডিফারেন্ট সফটওয়্যার গুলো দিয়ে, তখন আমরা ওই পার্টিকুলার সাইজের পিকচারটা বানাই নিবো, দেন ওটাকে ইউজ করবো। তবে তার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। নিজের মতো করে করে নিজের নিতে মতো হবে আর করে কি। ছবিটা তৈরি করে দেন ওই ছবিটাকে আমরা বসাই দিই। জি স্যার। রেজুলেশন তখন আর প্রবলেম করবে না। তাহলে আমরা যে কোনো ছবি কিন্তু চাইলেই এভাবে ইউজ করতে পারবো। যে ছবিটা ইউজ করতে চাই খুব সিম্পলি আমরা বলে দিব সোর্সের ভিতরে যে কোন ছবি, এবং ছবির ক্ষেত্রে হাইট উইথ কতটুকু চাই সেটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। ওকে, তাহলে আমরা ইমেজটা এক পর্যন্তই আজকে দেখলাম। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা আবার নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।